কি শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যায়। জি। আমাদের ক্লাস এখন শুরু হবে। আমাদের আসলে একটা ডকুমেন্ট একটু ওপেন করতে হবে, তো এই ডকুমেন্ট ওপেন করে আমরা ক্লাস স্টার্ট করতেছি। এই 2 মিনিটের মধ্যে শুরু করে দিচ্ছি। ঠিক আচ্ছা। আছে, তো আপনার খাতা কলম নিয়ে রেডি হন। জি স্যার। হ্যাঁ, যাচ্ছে আমাকে? জি স্যার। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যায়। জি স্যার। আচ্ছা, কি অবস্থা আপনাদের? ভালো এই স্যার, আপনি তো কেমন ভালো। আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো আপনাদের লেকচার 9 নাকি 10 হওয়ার কথা আজকে। 9 হওয়ার কথা স্যার, 9। আচ্ছা, তো 9 স্যার, নম্বর লেকচার তো হচ্ছে স্যার আমাদের আপনার ন্যারেশনের ক্লাস লেকচার। অনেক মিস করছি। বুঝি নাই। আপনার ক্লাস অনেক মিস করছি। জি স্যার, অনেকদিন আমার পর ক্লাস মিস ডিসকাস করেছেন? পাবো। জি জি স্যার। স্যার। আপনাদের তো মনে হয় ইংলিশ আমি লেকচার কত পর্যন্ত নিয়েছিলাম? স্যার, 6 পর্যন্ত মেবি। কত পর্যন্ত? লেকচার 5, 6, 5 7, 8 5 পান। লেকচার 5 পর্যন্ত নিয়েছিলাম, আচ্ছা। জি স্যার, আর 8 আজকে পুরো হচ্ছে শেষও হয়নি কতদিন। আচ্ছা, আজকে লেকচার আমরা 9 স্টার্ট করি, লেকচার 8 আপনাদের হয়েছিল জি স্যার, হয়েছিল, ভয়েসের একটু ক্লাসটা। বাকি ছিল আর কি। আচ্ছা, যাই হোক, আজকে ন্যারেশনের ক্লাসটা স্টার্ট করি, এরপরে যদি সম্ভব হয় তাহলে ভয়েসের কিছু জিনিস দেখাই দিব না। লেকচার 9 আমাদের হচ্ছে দুইটা একটু ক্রিটিক্যাল টপিকের মধ্যে, একটা হচ্ছে ভয়েস আর একটা হচ্ছে ন্যারেশন। এর মধ্যে আমি আপনাদেরকে বলবো ভয়েসটার উপর বেশি গুরুত্ব দিতে, পরীক্ষার মধ্যে ভয়েসটা বেশি আসে। ন্যারেশন এবং ভয়েস দুইটাই অনেক বড় টপিক।
তবে এগুলো হচ্ছে আমাদের ভয়েসটা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ কি ভয়েসটা হচ্ছে আমাদের রিটেনে কাজে আসে। আমি যখন রিটেনে লিখতে যাই, রিটেনে লেখার ক্ষেত্রে আমরা সবসময় অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্স না লিখে মাঝে মাঝে যদি প্যাসিভ ভয়েসে সেন্টেন্স লিখি, সেক্ষেত্রে আমাদের মার্ক বাড়ার একটা অনেক বড় সুযোগ থাকে। আমাদের সেন্টেন্সের গ্রামাটিক্যাল রেঞ্জ যদি আমরা বাড়াইতে চাই, যে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স লিখতে চাই, এর মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের একটা ব্যবহার আসে, আবার ভয়েসের একটা ব্যবহার আছে, যে অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে লিখতে পারি, প্যাসিভ ভয়েসের ব্যবহারটা কিরকম। এমসিকিউর জন্য তো ভয়েস খুবই ইজি, আমরা জাস্ট টু বি ভার্বের ব্যবহার দেখেই সঠিক উত্তরটা বলতে পারি যে কোনটা সঠিক উত্তর হবে। তবে ন্যারেশনের ভয়েসের ক্ষেত্রে ভয়েস আমাদের রিটেনের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং রিটেনের জন্য আমাদের ভয়েসটা একটু ভালো মতো শিখতে হবে। ন্যারেশনের ক্ষেত্রে যেটা বলবো, ন্যারেশনও অনেক বড় একটা টপিক, তবে ন্যারেশনটা আমাদের এমসিকিউ বাদে অন্য কোনো জায়গায় কাজে আসে না। মানে আপনাদেরকে কোনো সময় ডাইরেক্ট ন্যারেশন দিয়ে দিবে না যে ডাইরেক্ট ন্যারেশনটা ইনডাইরেক্ট ন্যারেশন কি হবে, বা ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা বাক্যগুলো লিখি না। ন্যারেশনটা আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তবে ভয়েসটার গুরুত্ব খুব বেশি লেকচার 8 এর জন্য। এই জন্য আমি বলছি যে লেকচার 8টা আপনারা ভয়েসটাকে বেশি গুরুত্ব দিবেন। তবে ন্যারেশন এবং ভয়েসের মধ্যে সবসময় ভয়েসটা গুরুত্ব দিবেন বেশি, কারণ ভয়েসটা পরীক্ষা আসে, এবং আপনার ভয়েসটা হচ্ছে পরীক্ষার রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। ন্যারেশনটা লেকচার 9, এটাও গুরুত্বপূর্ণ, তবে এটা গুরুত্বটা কিছুটা কম, কারণ এটা রিটেনে আসে না। তো ন্যারেশনটা আমরা যেন এমসিকিউ অপশন দেখলে পারি, ওই পর্যন্ত ন্যারেশনটা জানলে আমাদের জন্য মোর দেন এনাফ। ন্যারেশনের মধ্যে আমি যদি একটা সেন্টেন্স লিখি, ধরেন হি সেড টু মি, আই স ইউ ইয়েস্টারডে। এটা একটা ডাইরেক্ট নারেশন। ডাইরেক্ট নারেশন মানে কি? কারণ যে বাক্যটা বলছে, যে আমাকে কথাটা জানাচ্ছে, সেই ডিরেক্ট কি বলেছে সেটা আমি বলছি। হি সেড টু মি আই স ইউ ইয়েস্টারডে। তা আপনাদের পরীক্ষায় এই ডাইরেক্ট নারেশনটাকে ইনডাইরেক্ট নারেশন করতে বলা হয়, কোনো সময় বিপরীতটা বলা হয় না। যেমন ভয়েসের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করি, আবার প্যাসিভ ভয়েস দিয়ে দেয়, সেটাকে অ্যাক্টিভ করতে বলা হয়। তবে ন্যারেশনের ক্ষেত্রে এরকম না, সবসময় আপনাদেরকে ডাইরেক্ট নারেশনটাই দেওয়া থাকবে, এবং এটাকে ইনডাইরেক্ট নারেশনই করতে হয়। তাইলে এখানে আমরা যখন ইনডাইরেক্ট নারেশন করব, এই ডাইরেক্ট নারেশনের দুইটা জিনিস আমাদের একটু বোঝা জরুরি। প্রথমে এই প্রথম অংশটাকে কি বলা হয় এবং দ্বিতীয় অংশটাকে কি বলা হয়। দ্বিতীয় যে অংশটা আছে, যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তাহলে প্রথম অংশটাকে কি বলা হয়? প্রথম যে অংশটা, হি সেড টু মি, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। ভার্ব। রিপোর্টিং স্পিচ। ন্যারেশনেরই অপর নাম হচ্ছে স্পিচ। তাহলে প্রথম অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর ভিতরে যেটা থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর এই রিপোর্টিং স্পিচের মধ্যে যেই ভার্বটা থাকে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। শেষ। এটুকু হচ্ছে আমাদের পরিচিতি পর্ব গেল ন্যারেশনের মধ্যে। ডাইরেক্ট ন্যারেশনটা হচ্ছে একজন বাক্য, একজন ব্যক্তি সে যেভাবে জিনিসটা আরেকজনকে বলেছে হুবহু ওই জিনিসটা যদি আমরা বলতে চাই, সেটাকে ইনভার্টেড কমার ভিতরে রাখি, এবং সেটাকে বলে ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা থাকে, এটাকে বলে রিপোর্টিং ভার্ব। আচ্ছা, তাহলে এটাকে যখন ইনডাইরেক্ট নারেশন করব, ইনডাইরেক্ট নারেশনে কি করতে হয়? ইনডাইরেক্ট নারেশনে প্রথম যে পরিবর্তন করতে হয়, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হয়। তার মানে রিপোর্টিং ভার্বটা যেটা থাকবে, এই রিপোর্টিং ভার্বের একটা পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্বের অনেক পরিবর্তন হতে পারে, যেমন টোল্ড হতে পারে, অর্ডার্ড হতে পারে, রিকোয়েস্টেড হতে পারে। এটা বাক্যের উপর ডিপেন্ড করে, আমরা কয়েকটা বাক্য দেখব। রিপোর্টিং ভার্বের একটা পরিবর্তন হবে। এরপরে পরিবর্তনটা কি হবে? এই যে ইনভার্টেড কমাটা আছে, ইনভার্টেড কমা এবং ইনভার্টেড কমার মধ্যে আবার নিচে আবার একটা কমা আছে, এই কমাগুলো উঠে যাবে। এই কমাগুলো উঠে গিয়ে একটা কনজাংশন বসবে। কনজাংশন বসবে, সেই কনজাংশনটা দ্যাট হয় সাধারণত, তবে অন্যান্য কনজাংশনও বসতে পারে। তাহলে এটা দুইটা পরিবর্তন দেখলাম। তাহলে ডাইরেক্ট নারেশন থেকে যখন আমরা ইনডাইরেক্ট নারেশন করব, প্রথম আমরা হচ্ছে রিপোর্টেড, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। এরপর হচ্ছে এই একটা যে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা উঠে গিয়ে একটা কনজাংশন বসবে। এবং 3 নম্বরে এই রিপোর্টেড স্পিচের মধ্যে কিছু পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের মধ্যে কি কোন জিনিসগুলোর পরিবর্তন হবে? রিপোর্টেড স্পিচের মধ্যে যে প্রোনাউন গুলো থাকবে, এই প্রোনাউনের পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের মধ্যে যে প্রোনাউন গুলো থাকবে, প্রোনাউনের পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্ব থাকবে, ভার্বের পরিবর্তন হবে। এবং আরো এক দুইটা গুরুত্বপূর্ণ শব্দের পরিবর্তন হবে, যেমন সময় এবং প্লেস। তার মানে কিসের কিসের পরিবর্তন হবে? রিপোর্টেড স্পিচের প্রোনাউন,
ভার্ব এবং কিছু শব্দের পরিবর্তন হবে। বাস এতটুকু যদি আমরা বুঝি তাহলে আমরা ন্যারেশনটা বুঝতে পারবো। ন্যারেশনের মধ্যে আসলে আমাদের তো পরীক্ষা উপযোগী ভাবে পড়তে হবে। আমরা যদি ন্যারেশনের উপর 3-4টা ক্লাস নেই, ব্যাপারটা আমাদের জন্য মানে মানে উপযোগী হবে না, এটা পরীক্ষা উপযোগী। পরীক্ষা উপযোগীর জন্য যদি ন্যারেশন বুঝতে চান, একটু বোঝাটাই হচ্ছে মোর দেন এনাফ। যে আমাদের এই পরিবর্তনটা কি করতে হয় জানা, যেহেতু আমাদের ইনডাইরেক্ট নারেশন থেকে কোনোদিন ডাইরেক্ট নারেশন করতে বলে না, এটা বলতে বলাও হবে না, সবসময় ইনডাইরেক্ট নারেশন নিয়ে আমাদের নিয়ে যেতে হবে। পরিবর্তন করবো হচ্ছে রিপোর্টিং ভার্বে পরিবর্তন করব, ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের একটা কনজাংশন বসবে, আর রিপোর্টেড স্পিচের মধ্যে কিছু পরিবর্তন করব, মানে প্রোনাউন গুলার পরিবর্তন হবে, ভার্বের পরিবর্তন হবে এবং কিছু শব্দের পরিবর্তন হবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন দেখি? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার জি হইলেই স্যার। হবে। দেখেন আমি এই একটু সময় পেয়েছিলাম, সময়ের মধ্যে কয়েকটা বাক্য লিখে রেখেছি, বাক্যগুলো একটু দেখে প্রথমে। প্রথম বাক্যটা, হি সেড টু মি আই স ইউ দেয়ার ইয়েস্টারডে, মাত্র এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যটা যদি এখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যাই, তাহলে আমরা এটা সমাধান কিভাবে করব? হি তো হি এর জায়গায় বসবে, এখানে তো আর কোনো পরিবর্তন হবে না। সেইড টু এর জায়গায় আমরা টোল্ড বসাবো, মি এর জায়গায় মি বসবে, তার মানে প্রথম পরিবর্তন আমরা পেলাম হি টোল্ড মি। ইনভার্টেড কমা উঠে গিয়ে একটা কনজাংশন বসবে, কনজাংশনটা এই ক্ষেত্রে দ্যাট বসবে, হি টোল্ড মি দ্যাট। আচ্ছা, এবার হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যে পরিবর্তনগুলো, ইনভার্টেড কমার ভিতরে প্রোনাউন আছে, একটা প্রোনাউন আছে আই আর একটা প্রোনাউন আছে ইউ। এখন প্রোনাউন গুলো আমরা কিভাবে পরিবর্তন করব? যদি এই প্রোনাউনটা ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন মানে আই হয়, তাহলে এটা প্রথমটা অনুযায়ী পরিবর্তন হবে। প্রথমে আমরা যাকে পাবো রিপোর্টিং স্পিচে, সেটা অনুযায়ী পরিবর্তন হবে। আর এটা যদি সেকেন্ড পারসন হয়, সেকেন্ড পারসন পরিবর্তন হবে দ্বিতীয়টা অনুযায়ী। খুবই সিম্পল। ফার্স্ট পারসনের পরিবর্তন হবে প্রথমটা অনুযায়ী, সেকেন্ড পারসনের পরিবর্তন হবে তৃতীয়টা অনুযায়ী। এখন যদি বলেন স্যার তাহলে থার্ড পারসন থাকলে কি পরিবর্তন হবে? থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। ফার্স্ট পারসন থাকলে প্রথমটা অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পারসন থাকলে দ্বিতীয়টা অনুযায়ী পরিবর্তন হবে, এবং যদি থার্ড পারসন থাকে তাহলে থার্ড পারসনের নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। তাহলে হি টোল্ড মি দ্যাট, আই, আয়ের জায়গায় আছে হি, তার মানে এখানে আমাদের কি হবে? আয়ের জায়গায় কি বসবে বলেন? হি। এখানে স আছে, এই সটা হচ্ছে পাস্ট টেন্স। আমরা যখন ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন করতে যাই তখন পাস্ট টেন্স হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে স এর জায়গায় হবে হি হ্যাড সিন, হ্যাড প্লাস V3, হ্যাড সিন। ইউ, ইউ কোনটা অনুযায়ী পরিবর্তন হবে? মি অনুযায়ী পরিবর্তন হবে, মানে সেকেন্ড পারসন অনুযায়ী, মানে দ্বিতীয় যাকে পাবো সেটা অনুযায়ী পরিবর্তন হবে। ইউটা হচ্ছে মি অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে দ্যাট হি হ্যাড সিন মি। দেয়ার এর কোনো পরিবর্তন হবে না, আমরা জানি হেয়ার থাকলে দেয়ার হয়, তবে দেয়ার থাকলে দেয়ার এর আর কোনো পরিবর্তন হবে না, তাহলে দেয়ারের জায়গায় দেয়ার বসে যাবে। এই যে আমি যে বললাম আরো কিছু শব্দের পরিবর্তন হয়, কিছু শব্দ বলতে এই ধরনের শব্দ বোঝাচ্ছে, যেমন ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে কি হবে? দ্য প্রিভিয়াস ডে। দেখেন তো ক্লিয়ার কিনা এই বাক্যটা? জি স্যার। এখন কোনটা কেন পরিবর্তন হচ্ছে আমি একটা চার্টের মাধ্যমে আপনাদেরকে ইজিলি দেখাই দিব, যেন ইজিলি এটা মনে রাখতে পারেন। তবে আপাতত আপনার ন্যারেশনে কিছু নিয়ম দেখেন। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ বাক্য, আমি ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে গেলাম। বাক্য তো সবসময় অ্যাসার্টিভ আসবে, বাকি ব্যাপারটা এরকম না। বাক্য হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য থাকতে পারে, যেমন পরবর্তীতে মনে একটা ইন্টারোগেটিভ বাক্য লিখেছিলাম। এই দেখেন, হি সেড টু মি হোয়াই আর ইউ সিটিং হিয়ার, এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্যগুলো কিভাবে পরিবর্তন করব? এই যে এটা হিয়ার জায়গাতে হি বসবে, সেড টু এর জায়গায় কি বসবে? আস্কড, তাহলে একটু কি পরিবর্তন, মেয়ের জায়গায় মেয়ে বসবে। আচ্ছা, এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গেলে একটা কনজাংশন বসবে, তবে ইনভার্টেড কমা উঠে গেলে একটা কনজাংশন বসবে, তবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি WH ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে আর কোনো কনজাংশন বসবে না, WH ওয়ার্ডটাই বসে যাবে। তাহলে হি আস্কড মি ওয়াই বসবে। কেন ওয়াই বসছে আমি আবারও বলছি, ইনভার্টেড কমা উঠে গেলে আমরা একটা কনজাংশন বসাই, তবে ইনভার্টেড কমার এই জায়গাটা যদি WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন শুরু হয় সেক্ষেত্রে কোনো আলাদা কনজাংশন বসানোর প্রয়োজন নাই, WH ওয়ার্ডটাই বসে দিতে হয়, তাহলে ওয়াই। এরপর হচ্ছে আর আছে, মনে রাখতে হবে আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করি তখন সবসময় আমাদেরকে অ্যাসার্টিভ বাক্যে নিয়ে যেতে হয়। এটা যেমন একটা ইন্টারোগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ বাক্য নেব। অ্যাসার্টিভ বাক্য মানে সাবজেক্ট এরপরে ভার্ব আসবে, তাহলে ওয়াই। এখানে ভার্বটা কি? ইউ। তাই ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন তাহলে কোনটা অনুযায়ী হবে? দ্বিতীয়টা অনুযায়ী হবে মি। তাহলে এখানে কি মি বসবে? বলেন দেখি। আই।
না আই স্যার মি বসবে। বসবে না, কারণ মি বসবে না, কারণ কি আই বসবে। মি, আমাদের যেহেতু একটা সাবজেক্ট দরকার, তাহলে সাবজেক্ট তো আর মি হয় না, সাবজেক্ট হয় আই। মি এর জায়গায় তাহলে আমরা আই বসাবো। এরপর আর, আর আছে, আর এর জায়গায় আমরা কি বসাবো? আর এর জায়গায় আমরা বসাবো am ওয়াজ। was আর এর জায়গায় আমরা বসবো, যেহেতু আই, আয়ের সাথে তো ওয়্যার হয় না, আয়ের সাথে হয় ওয়াজ। আই ওয়াজ সিটিং হিয়ার এর জায়গায় কি বসাবো? দেয়ার। এই হচ্ছে ন্যারেশন। দেখেন তো বুঝছেন কিনা বাক্যটা? জি স্যার। খুবই ইজি, ন্যারেশন খুবই ইজি। মানে আমরা যারা করে আমাদের কাছে তো ইজি, আর যারা হচ্ছে মনে করেন অপশন দেখে, আপনাদের তো ন্যারেশনটা একটা সহজ ব্যাপার হলো যে আপনাদের ন্যারেশনটা করতে হবে না, আপনাদের এমসিকিউ দেখে অপশনের মধ্যে জাস্ট কারেক্ট অপশনটা বের করতে পারলেই হবে। দেখেন জি আরো কয়েকটা বাক্য লিখে রেখেছিলাম। যেমন এবার হচ্ছে একটা অপটেটিভ বাক্য দেখে। অপটেটিভ বাক্য মানে ইচ্ছা, যেসব বাক্যে ইচ্ছার বহিঃপ্রকাশ হয় এগুলোকে অপটেটিভ বাক্য বলে। যেমন শি সেইড হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। তাহলে শি সেইড এর জায়গায় কি লিখবো? শি উইশড। ইনভার্ট কম উঠে গেলে দ্যাট হবে, শি উইশড দ্যাট। শি উইশড দ্যাট। ইনভার্টেড কমা যেহেতু উঠে গেছে, আমাদের কনজাংশন আমরা জানি অ্যাসার্টিভ অপটেটিভ বাক্যে ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন বসে দ্যাট। শি উইশড দ্যাট। এখন আমাদের একটা বাক্যর জন্য সাবজেক্ট লাগবে। এই বাক্যের সাবজেক্ট কোনটা বলেন? she আই। আই ও যেহেতু এই ফার্স্ট পার্সন, আইকে আগে অনুসরণ করবে she কে, তাহলে আমাদের সাবজেক্ট এখানে কি হবে? সি। she। সি। আচ্ছা, এই রিপোর্টেড স্পিচের মধ্যে ভার্ব কোনটা বলেন দেখি? হেড। had হ্যাড। হ্যাড তো নিজেই পাস্ট টেন্স, তাহলে হ্যাড কে পাস্ট পারফেক্ট করতে হলে কি লাগবে? হ্যাড প্লাস V3। তাহলে আমাদের এখানে কি আসবে? হেড হেড। হ্যাড হ্যাড। ভেরি গুড, পাস্ট পারফেক্ট। পাস্ট টেন্স কে আমাদের ন্যারেশনে পাস্ট পারফেক্ট করতে হয় ইনডাইরেক্ট। যেহেতু হ্যাড নিজেই হচ্ছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট করতে হলে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের হ্যাড, আর এটা হচ্ছে আমাদের এটার হ্যাড, মানে ভার্বের হ্যাড। হ্যাড হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। দেখেন তো বুঝতে পারছেন কিনা বাক্যটা? স্যার জি স্যার। কঠিন লাগতেছে বেশি? না স্যার, ইজি তো। স্যার আপনি ভয়েস খুবই চেঞ্জটা ইজি, আমাদের একটু দেখিয়ে দিবেন স্যার, তাহলে আমাদের খুবই সুবিধা হবে। ইজি। দেখেন পরবর্তীতে আরেকটা বাক্য লিখে রেখেছিলাম মনে হয়। এই যে দেখেন, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি বাক্য। এক্সক্লেমেটরি বাক্য বলে শি সেড হাউ নাইস দ্য বার্ড ইজ। এক্সক্লেমেটরি বাক্যের মধ্যে আমরা কি লিখি? শি। সেইডের জায়গায় আমরা কি লিখবো? এক্সক্লেইমড উইথ। কি হবে বলেন দেখি? এক্সক্লেইমড উইথ। joy সব সময় জয় দিব না, এখানে তো আসলে খুশির কিছু না, সে আশ্চর্য হয়েছে। এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। সারপ্রাইজড হবে স্যার, দেওয়া যায়। এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, সে আশ্চর্য হয়েছে। এটা তো সে আসলে খুশি হয়নি, সে আশ্চর্য হয়েছে। সে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। এরপরে কি আছে? হাউ নাইস দ্য বার্ড ইজ। সে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট। ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের দ্যাট বসবে। দ্যাট, এখানে আমাদের সাবজেক্ট কোনটা বলেন দেখি? এটার ভিতরে সাবজেক্টটা কোনটা আছে? দা the বার্ড। bird বার্ড। দ্য বার্ড। দ্যাট দ্য বার্ড। এরপরে ভার্ব কি আছে? ইজ আছে, is ওয়াজ হবে। was ইজ আছে, ইজ তো হয়ে যাবে ওয়াজ। প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যাবে, দ্য বার্ড ওয়াজ। এখন আমরা যেহেতু এখানে হাউটা দেই নেই, হাউটা তো হচ্ছে মানে এক্সক্লেমেটরি করার জন্য আমাদের হাউ দিতে হয়েছে। তা হাউটা আমরা যেহেতু এটা অ্যাসার্টিভ বাক্য লিখবো, তাহলে তো আমাদের হাউ এর প্রয়োজন নাই। হাউ এর সমমানের অন্য একটা শব্দ বসাবো। যেমন হাউ এর জায়গায় আমরা ভেরি দিতে পারি, ভেরি। very দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস। হাউ নাইস না দিয়ে ভেরি নাইস দিয়ে দিব। বুঝতে পেরেছেন? জি স্যার জি স্যার। কঠিন নাকি ইজি বলেন দেখি? ইজি। easy খুবই ইজি। মানে আপনি যদি একটা একটা করে করতে যান তাহলে খুবই ইজি, আর অপশন থাকলে তো আরো ইজি। ন্যারেশন হচ্ছে অপশন থাকলে আরো ইজি, ন্যারেশন কোনো ব্যাপারই না। যদি পরীক্ষা আসতো তাহলে তাহলে মনে করেন আরো কয়েকটা এক্সাম্পল দিতাম, কারণ যেহেতু আপনাদের অপশন থাকবে, অপশন দেখে বাইর করা আরো ইজি। এরপরে আমরা একটা ইম্পারেটিভ বাক্য দেখি। শি সেইড টু মি হেল্প মি। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? শি এর জায়গায় তো শি বসবে। সেইড টু, সেইড টু এর জায়গায় কি বসাবো আমরা? রিকোয়েস্টেড। যেহেতু এখানে প্লিজ আছে, প্লিজ থাকলে কি বসবে? রিকোয়েস্ট। এটা একটা রিকোয়েস্ট। শি রিকোয়েস্টেড মি। ইনভার্টেড কমা উঠে গিয়ে একটা কনজাংশন বসাতে হবে, কিন্তু এটা যদি রিকোয়েস্ট থাকে ইনভার্টেড কমা উঠে ইম্পারেটিভ বাক্যে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে। এটা মনে রাখতে হবে।
ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, যদি লেট না থাকে মানে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দ্বারা বাক্য আসে, লেট দ্বারা যদি বাক্যটা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা টু বসাবো। শি রিকোয়েস্টেড মি টু। এখানে আমাদের ভার্ব কোনটা? হেল্প হেল্প হেল্প। হেল্প তাইলে ইনডাইরেক্ট নারেশনে প্রেজেন্ট টেন্স থাকলে কি হয়? পাস্ট টেন্স। তাহলে হেল্পের Past. জায়গায় কি হবে? হেল্প। Help. কিন্তু এই হেল্প আমি যখনই লিখতে যাব, আমি যদি হেল্প লিখি তখনই এই টুটা একটা ঝামেলা করে বসছে। টু এর পর ভার্বের কোন ফর্ম বসে বলেন দেখি? বেস ভার্বের ফর্ম বেস ফর্ম বসে। তাহলে টু টু এর কারণে, টু একটা ভেটো দিয়ে দেওয়ার কারণে আমরা এখানে হেল্প লিখতে পারবো না, আমাদের কি হেল্পই বসাইতে হবে। টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। সি রিকোয়েস্টেড মি টু হেল্প। মি আছে, মি এর জায়গায় তাহলে মি এটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের জায়গায় আমাদের প্রথমে যে আসবে তা আর দিয়ে বসে হবে আছে শি। অবজেক্টিভ ফর্ম। শি রিকোয়েস্টেড মি টু হেল্প, কি হবে বলেন দেখি? হার। আর দেখেন তো বুঝতে পারছেন কিনা, কঠিন লাগছে? না না স্যার। স্যার জি স্যার ধরেন এরকম আরো বাক্য থাকতে পারে। She said to me, go now. আপনারা বলেন দেখি কি হবে? she ordered me She to go ordered me. She ordered me টু গো দেন to go. then নাও থাকলে কি হয়? then Then হয়। বুঝতে পেরেছেন? আর যদি ইম্পারেটিভে লেট থাকে, ইম্পারেটিভে যদি লেট থাকে, একটা লেট থাকতে পারে, লেট হিম গো। ধরেন হি সেড টু মি, হি সেড টু মি লেট হিম গো। আরেকটা থাকতে পারে, হি সেড টু মি লেটস গো ফর এ ওয়াক। লেটস গো ফর এ ওয়াক। যদি হি সেড টু মি থাকে, আর যদি সেড টু মি থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে লেট আছে নাকি লেটস আছে। লেটস এর পূর্ণরূপ কি বলেন দেখি? let us লেট আস লেট আস। তাহলে হি সেড টু মি তখন এই জায়গা হবে প্রপোজড। লেটস থাকলে কি হবে বলেন? প্রপোজ। propose আর লেটস থাকলে কি হবে? লেটস থাকলে হবে উইশড। এই জিনিসগুলা আমি আরেকটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই দিই যে কোনটা থাকলে কি হবে। আপনাদের জাস্ট এই চার্টটা, এই চার্টটা হচ্ছে পুরো ন্যারেশন। পুরো ন্যারেশন আমি একটা চার্টের মধ্যে এনে রেখেছি। এটা আমি যখন আগে পড়াতাম তখন থেকে আমার এটা তৈরি করা। এটা আপনাদের চ্যাট বক্সে কি দেওয়া আছে নাকি স্ক্রিনশট তুলে নেবেন? দেখেন তো। স্যার দেখা যায় না তো স্যার অনেক ঝাপসা দেখা দেখা যায় না যাচ্ছে কিছু ক্লিয়ার করলে ঝাপসা। স্ক্রিনশট ঝাপসা সবকিছু বলেন কি ঝাপসা দেখা যায় নাকি? yes sir জি স্যার একদম আমি তো পুরো একদম সাদা। ক্লিয়ার দেখতে পাচ্ছি। এখানে স্যার হ্যাঁ, পুরো ক্লিয়ার স্যার ক্যামেরা সাদা থেকে ক্লিয়ার একটু দেখা দূরে যাচ্ছে? তো কারো বোর্ডে কি ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ, বোর্ডে না উপরে এটা line হচ্ছে দেখা এখানে যায়। আলোর প্রবলেম লাইটের প্রবলেম তো এই কারণে এখানে দেখা যাচ্ছে না আচ্ছা, আপনাদের স্যার কি চ্যাট চ্যাট বক্সে দেওয়া আছে নাকি? আমি একটু চেক করছি। আপনাদের চ্যাট বক্সে কি দেওয়া না আছে এটা? স্যার না স্যার। না স্যার আমি একটু চ্যাট বক্সে দিয়ে দিতে বলি। চ্যাট বক্সে তো ঝাপসা চলে আসছে, আমি দেখছি। চ্যাট বক্সে দিয়ে দিতে বলি, দাঁড়ান। এটা ঝাপসা দেখা যায় পুরো স্ক্রিনে। হ্যাঁ, সাইডটা কই ঝাপসা? সাইড তো পরিষ্কার। এখন কি দেখা যাচ্ছে? না স্যার এখন তো দেখতে পারার কথা। জি স্যার মোটামুটি দেখা দেখা যায়? আপনার এটা লেখাগুলো ওদের দেখা যাচ্ছে না চ্যাট বক্সে দিয়ে দেন ইয়েটা। আচ্ছা, আপনাদের চ্যাট বক্সে দিয়ে দেখ, আপনারা চ্যাট বক্স ওপেন করেন। এটা এটা একটু দেখলেই পুরো ন্যারেশনটা খুব ইজিলি দেখে ফেলতে পারবেন। এটুকের মধ্যেই পুরো ন্যারেশনটা চলে আসছে। স্যার এটা 30% দেখা যায়, 30% ভিজিবল।
আচ্ছা, আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিই, তাহলে চ্যাট বক্স থেকে আপনারা ওপেন করে নেন, তাহলে ইজি হয়। দেখেন চ্যাট বক্সে চলে গিয়েছে, পেয়েছেন কিনা? জি স্যার। এটা ওপেন করেন, চ্যাট বক্স থেকে ন্যারেশনটা ওপেন করেন, ওপেন করলে বলেন। জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে মোট 5 ধরনের পরিবর্তন হয়, যেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। যেমন প্রথমে হচ্ছে পার্সনের পরিবর্তন। প্রথমে কিসের পরিবর্তন? পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তনে দেখেন প্রথমে লেখা আছে ভিতরে, ভিতরে মানে হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর বাইরে হচ্ছে রিপোর্টিং ভার্ব। না লিখলেও চলবে, না লিখলেও চলবে। দেখেন সাবজেক্ট ওয়াইজ, মানে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, মানে প্রথমে যে আসবে। সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, মানে দ্বিতীয়তে যে আসবে। আর থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ। এটা তো আমি আপনাদেরকে বুঝিয়েছি। টেন্সের পরিবর্তনটা কিরকম হবে? এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার হবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, ডু থাকলে ডিড হবে, ডিড থাকলে হ্যাড ডান হবে, ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে, শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে, হ্যাভ টু থাকলে হ্যাড টু হবে। তাহলে টেন্সের পরিবর্তনটা খুবই ইজি, মানে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এই অনুযায়ী আর কি। রিপোর্টিং ভার্বের কি ধরনের পরিবর্তন হবে এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করার প্রয়োজন নেই, আপনার জাস্ট এক দুইবার চোখ বুলে দিয়ে এরকম হবে, খুবই ইজি। সেইট থাকলে সেইডই থাকবে, সেইট টু থাকলে টোল্ড হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে? সেইট বা সেইট টু থাকলে আস্কড হবে। সাধারণত আপনারা আস্কডই পাবে, বাকি আরো দুইটা আমি এক্সট্রা দিয়ে রেখেছি, যদি পরীক্ষা আসতে পারে, কারণ কারণ সাধারণত পরীক্ষা আস্কডে থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে? সেইট বা সেইট টু থাকলে কমান্ড হবে, অর্ডার হবে, বেগ হবে, রিকোয়েস্ট হবে, এন্ট্রিট হবে, আস্কড হবে, টোল্ড হবে, ওয়ার্ন হবে, অনেক কিছু থাকতে পারে। এটা তো আপনার হাতে না, পরীক্ষক যে কোনোটাই দিতে পারে ব্যবহার করতে, কিন্তু সাধারণত পরীক্ষক কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট এগুলোই ব্যবহার করবে। আমি তাও বাকি আরো কিছু দিয়ে রাখলাম। অপটেটিভ সেন্টেন্সে, যে অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা যদি থাকে কোনো সেন্টেন্সে, অপটেটিভ সেন্টেন্সে কি হবে? সেইড বা সেইড টু থাকলে প্রেইড অথবা উইশড হবে, প্রেইড হবে অথবা উইশড হবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের জায়গায় কি হবে? সেইড বা সেইড টু থাকলে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এই জাতীয় বাক্য থাকবে, ফ্রেজ থাকবে আর কি। কনজুগেশন না, এখানে কনজাংশনের পরিবর্তন হবে। বাক্যটা একটু ঠিক করে রাখেন, এখানে কনজুগেশন হবে না, কনজাংশনের পরিবর্তন হবে। কনজাংশনটা কি? অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় দ্যাট হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ওয়েদার হবে। আর যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ডটা বসে যাবে। আমি একটু আগে দেখালাম যে যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ড বসে যাবে, WH ওয়ার্ড না থাকলে আমরা ইফ অথবা ওয়েদার আনবো। আর ইম্পারেটিভ সেন্টেন্স, যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ হয় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, এটাই সাধারণত হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। আর কিছু সময় এবং স্থানবাচক শব্দের পরিবর্তন, যেমন হেয়ার থাকলে দেয়ার হবে, কাম থাকলে গো হবে, টু দে থাকলে দ্যাট দে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, বা দ্য ফলোইং ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে অথবা দ্য ডে বিফোর হবে। এই কয়েকটা পরিবর্তন জানলেই পুরো ন্যারেশনটা আমাদের জন্য খুব ইজি হবে। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা চার্টটা? জি স্যার, বুঝেছি। জি স্যার। এই স্যার চার্টটা পার্সোনাল বুঝছেন মানেই বাকি ন্যারেশন আপনারা নিজেরাই সলভ করতে পারবেন, আর কোনো সমস্যা নেই। এই চার্টের মধ্যে আপনার ছোটবেলায় যা পড়েছেন সবকিছু এই চার্টের মধ্যেই আমি এনে দিয়েছি। স্যার পার্সোনাল পরিবর্তনটা আরেকবার বলবেন, কি যেন বলেন? পার্সোনাল পরিবর্তনটা এই যে আমি দেখালাম না একটু আগে, দেখেন পার্সোনাল পরিবর্তনটা এখানেই তো মনে হয় দেখালাম। আচ্ছা, প্রথমটাই দেখা যাচ্ছে, দেখেন পার্সোনাল পরিবর্তন। যেমন এই যে আই স ইউ দেয়ার ইয়েস্টারডে, ফার্স্ট পার্সন থাকলে বলেছি প্রথমটা অনুযায়ী পরিবর্তন হবে, প্রথমটা মানে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ইউ সেকেন্ড পার্সন থাকলে দ্বিতীয়টা অনুযায়ী পরিবর্তন হবে, দ্বিতীয়টা মানে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, বুঝতে পেরেছেন? আর থার্ড পার্সন থাকলে কোনো জি স্যার। পরিবর্তন হবে না। থার্ড পার্সন ডিরেক্ট ক্লিয়ার বসে কিনা? যাবে? জি স্যার। থার্ড জি পার্সন স্যার। কি ডিরেক্ট বসে যাবে? থার্ড পার্সন ডিরেক্ট বসে যাবে, থার্ড পার্সনে নো চেঞ্জ। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা একটু সমাধানের দিকে যাই। দেখেন প্রথম আমি ন্যারেশনের ক্ষেত্রে ন্যারেশনের সমাধানের জন্য একটা ট্রিক্স বলে দিই।
ন্যারেশন সবসময় আপনি যেভাবে চান এভাবে নাও আসতে পারে। অপশনগুলোর মধ্যে একাধিক সঠিক উত্তর থাকতে পারে, যেটা বেস্ট উত্তর আপনার যেটা বেস্ট উত্তর বা বেস্ট অপশন সেটা বেছে নিতে হবে। একাধিক সঠিক উত্তর থাকতে পারে, আপনার ন্যারেশন সলভ করলে দেখবেন। এছাড়া আপনি যেভাবে চিন্তা করতেছেন সেভাবে না এসে একটু ভিন্নভাবে আসতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে ন্যারেশনের মধ্যে যেটা বেস্ট উত্তর এটা আমাদের বাছাই করে নিতে হবে। এলিমিনেট করলেও আমরা বেস্ট উত্তর পাইতে পারি, খুবই ইজি, আমরা সলভ করলেই বুঝতে পারবো। দেখি স্যার প্রথমটা। লেটের ক্ষেত্রে হলো ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? লেটেই বসবে, প্রপোজ বসে, একটু পরে আমরা সলভ করতেছি, দেখেন সলভ করলেই বুঝবেন। লেট আমরা পাবো এখানে। আইডেন্টিফাই দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, যেমন হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। হি সেড, হি সেড এর জায়গায় এখানে আমরা কি দিব? এখানে অ্যাডভাইসড আছে, সাজেস্ট আছে, প্রপোজ আছে। প্রপোজ তো হবে না, তাহলে অ্যাডভাইসড অথবা সাজেস্টের মধ্যে একটা হবে। ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, এই যে ইনভার্টেড কমা উঠায় আমাদের কি দিতে হবে? একটা কনজাংশন দিতে হবে। এখানে কনজাংশন কই আছে? কনজাংশন আছে এ তে এবং কনজাংশন আছে সি তে। হি অ্যাডভাইস সাজেস্টেড দ্যাট। ইউ, এই ইউ হচ্ছে সেকেন্ড পার্সন কোনটা অনুযায়ী বসে? দ্বিতীয়টা অনুযায়ী বসে, মানে অবজেক্ট অনুযায়ী বসে। এখানে যেহেতু কোনো অবজেক্ট নাই, এখানে অবজেক্ট অনুযায়ী তারা হি দিয়েছে, তাহলে হি হতে পারে, কোনো সমস্যা নেই। এটা তো বি হবে না, বিতে যেহেতু কনজাংশনটা নাই। হি সেইড দ্যাট হি হ্যাড বেটার, এটা কিসের অর্থ প্রকাশ করে? এটা শুডের অর্থ প্রকাশ করে। আপনার মোডালের ক্লাসে পড়ার কথা। হ্যাড বেটার কিসের অর্থ দেয়? শুডের অর্থ দেয়। সুদ কোথায় আছে? সুদ এতেও আছে এবং সুদ সিতেও আছে। সি এ ডক্টর, তাহলে তো আমার হিসাবে এ এবং সি দুইটাই কারেক্ট হয়। কিন্তু দুইটার মধ্যে আমরা কোনটা অপশন হিসেবে বেছে নিব? দুইটাই কিন্তু স্ট্রাকচার দিক থেকে কারেক্ট। কি হি হতে পারে? সেইড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, এখানে আসলে মূলত এটা উপদেশ দেয় না, এটা একটা পরামর্শ দিয়েছে। উপদেশ এবং পরামর্শের মধ্যে পার্থক্য আছে। যেহেতু অ্যাডভাইসড মানে উপদেশ এবং সাজেস্ট মানে পরামর্শ, আমরা পরামর্শটাকে সঠিক উত্তর হিসেবে ধরে নেব। এটা যদি 1 স্টার হয়, এটা মনে রাখবেন 3 স্টার। তার মানে দুইটাই স্ট্রাকচারগত দিক থেকে সঠিক। তবে আমরা রিপোর্টেড ভার্ব অ্যাডভাইস নিব না সাজেস্ট নিব, এটা আমাদের বাক্যের সেন্সের উপর ডিপেন্ড করে। উপদেশ এবং পরামর্শের মধ্যে পার্থক্য কি? কেউ বলতে পারবেন যে উপদেশ এবং পরামর্শের মধ্যে পার্থক্য কি? উপদেশ ইংলিশ হচ্ছে অ্যাডভাইস, পরামর্শ ইংলিশ হচ্ছে সাজেস্ট। সাজেস্ট হচ্ছে পরামর্শ দাও। উপদেশ হচ্ছে আপনি যখন আপনার একটা লাইফ লং এক্সপিরিয়েন্স থাকবে, আপনি যখন কোনো একটা ব্যাপারে অনেক অভিজ্ঞতা থাকবেন এবং আপনি যখন কাউকে কোনো কিছুর ব্যাপারে গাইডলাইন দিবেন, মানে আপনার অভিজ্ঞতার আলোকে, এবং আপনি মনে করেন এটাই সঠিক উপায়, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি উপদেশ। উপদেশ দেওয়া মানে আপনি আপনার অভিজ্ঞতা থেকে কাউকে যদি গাইডলাইন দেয় সেটাকে বলা হয় উপদেশ। আর আপনার যদি কোনো একটা কিছু মনে হয় যে এটা সঠিক কিন্তু আপনি শিওর না, আপনার সে ব্যাপারে অভিজ্ঞতা নাই, কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা করাইলে এখন ভালো হয়, সেটাকে বলা হয় পরামর্শ। এটা হচ্ছে অভিজ্ঞতার উপর বেস করে না, এটা হচ্ছে আপনার একটা অনেকগুলো অপশন আছে, এটা হচ্ছে আপনার একটা পরামর্শ। মানে এখন কোনটা আমি সিলেক্ট করব, তিনটা আমার কাছে আছে, তখন আপনি পরামর্শ চাইতে পারেন। তখন কিন্তু আপনি উপদেশ চাবেন না যে কোনটা আমি সিলেক্ট করবো, আপনি পরামর্শ চাইতে পারেন তিনটাই ভালো, কোনটা এখন বেশি ভালো লাগে। উপদেশ ওইটাকে বলা হয় পরামর্শ। তো এটা যেহেতু একটা পরামর্শ যে ডাক্তারকে দেখানো, এটা হচ্ছে সাজেস্ট। দেখেন তো বুঝতে পারছেন কিনা? জি স্যার। স্যার হ্যাড বেটার যদি শুড হয় তাহলে কি এটা অনেকটা অ্যাডভাইস মনে হচ্ছে না? হ্যাঁ, না শুড হচ্ছে, এটা অ্যাডভাইস না, এটা হচ্ছে পরামর্শ। পরামর্শ অনুযায়ী আমাদের সুদ দিতে হবে। এই যে বাক্যটা, এটা কি একটা উপদেশ নাকি হচ্ছে একটা পরামর্শ? এটা কিন্তু রিপোর্টেড ভার্ব নিয়েও দেখবেন, রিপোর্টিং ভার্ব মানে এটা কি বলেন, রিপোর্টিং ভার্ব নিয়েও কিন্তু আপনাদের আলাদা কিছু প্রশ্ন আসে, একটু পরে আমরা সলভ করবো যে রিপোর্টিং ভার্ব কোনটা হবে, এটাই আপনাদের অপশনের মধ্যে চাওয়া হয়। তাহলে শুড, এটা হচ্ছে হ্যাড বেটারের কারণে বসেছে। হ্যাড বেটার হচ্ছে একটা মডাল, শুডের অর্থ প্রকাশ করে। শুড যদি একটা পরামর্শ, মানে অ্যাডভাইস এবং সাজেস্ট, এটা তো খুব কাছাকাছি। তো এটার মধ্যে কোনটা বেটার অপশন? আমার এটাও যেমন আমি বলেছি কারেক্ট হতে পারে, তবে এ এবং সি এর মধ্যে আমাদের সিট হচ্ছে বেস্ট অপশন হিসেবে বেছে নেব, কারণ সাজেস্টটাই এখানে বেশি ভালো যায়। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমরা আরো কয়েকটা দেখি, কয়েকটা দেখলে আরো ক্লিয়ার হবেন। 2 নাম্বার, 2 নাম্বার দেখি দিয়েছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, আই উইল হ্যাভ এ কাপ অফ টি মাই ফাদার সেইড বিকজ আই এম নট হাংরি। তারা কিছুই করে নাই, তারা হচ্ছে একটা জিনিসকে দুইটা ভাগ করে দিয়েছে খালি। মাই ফাদার সেইড, এখানে যে মাই ফাদার সেইড দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচ। আর আই উইল হ্যাভ এ কাপ অফ টি বিকজ আই এম নট হাংরি, এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। তার মানে মাই ফাদার সেইড পরে বাকিটা পুরোটা দিয়ে দিলেই পারতো। তারা কি করেছে? তারা রিপোর্টেড স্পিচকে দুই ভাগ করে রিপোর্টিং স্পিচকে তারা মাঝখানে দিয়েছে, কোনো সমস্যা নেই।
মাই ফাদার সেড, তো মাই ফাদার সেড তো মাই ফাদার সেডই হবে। আই উইল, এখানে আইটা কি? আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কোনটা অনুযায়ী চেঞ্জ হবে? সাবজেক্ট অনুযায়ী। আই এর জায়গায় তাহলে কি হবে? হি। উইলের জায়গায় কি হবে? উড। হি উড হ্যাভ এ কাপ অফ টি, বিকজ আই এর জায়গায় হবে হি, এম এর জায়গায় হবে ওয়াজ নট হাংরি। তাহলে এটা কই আছে? মাই ফাদার সেড দ্যাট হি উড হ্যাভ এ কাপ অফ টি বিকজ হি ওয়াজ নট হাংরি। মাই ফাদার সেড দ্যাট হি উড হ্যাভ এ কাপ অফ টি বিকজ হি ওয়াজ নট হাংরি। সিতে কি নাম্বার স্যার? দেখেন তো বুঝতে পেরেছেন কিনা? দেখেন বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। খুবই ইজি। উইলের জায়গায় উড বসেছে, আই এর জায়গায় হি বসেছে, হি যেহেতু মাই ফাদার, হি বসেছে, উইলের জায়গায় উড বসেছে। মোডালের পর তো সবসময় ভার্বের বেস ফর্ম হয়। হ্যাভ এ, এখানে কাপ হবে, কাপ অফ টি, বিকজ এর পরে হি, আবার হি বসেছে সাবজেক্ট অনুযায়ী, এম এর জায়গায় বসেছে ওয়াজ নট হাংরি। এখানে উডের পর হ্যাজ আছে, উডের পর হ্যাজ হবে না। 3 নাম্বার, মেক ইনডাইরেক্ট, দ্য গার্ল টোল্ড প্লিজ বি কেয়ারফুল। প্লিজ আছে, প্লিজ থাকলে রিপোর্টিং ভার্বে কি বসে? রিকোয়েস্টেড। রিকোয়েস্ট, রিকোয়েস্ট। তাহলে সি। রিকোয়েস্ট একমাত্র সিতে আছে। দ্য গার্ল রিকোয়েস্টেড টু বি কেয়ারফুল। রিকোয়েস্টেড যেটা থাকবে ওইটাই আমাদের উত্তর হিসেবে বেছে নিতে হবে। 4 নাম্বার, দ্য বয় টোল্ড দ্য এখানে শপকিপার। হিম, স্যার এখানে হিমটা সবার মানে শেষে গেল যে কোনটা? এটা হচ্ছে টাইপিং মিস্টেক, এখানে আমি 3 দেখেছি এটা হচ্ছে নাম্বারটা, টাইপিং মিস্টেক। এখানে অপশনে অ্যান্সারটা ভুল দিয়েছে, অ্যান্সারটা হচ্ছে সি, বি টাইপিং নাম্বারটা মিস্টেক। আনসার হয় না, কোনটা? বি নাম্বারটা। দ্য গার্ল অ্যাডভাইসড হিম টু বি কেয়ারফুল, কিন্তু এই যে প্লিজ আছে, প্লিজের জন্য আমাদের রিকোয়েস্ট আনতে হবে। প্লিজের জন্য রিকোয়েস্ট আসবে। এখানে টাইপিং মিস্টেক হয়েছে। অ্যাকচুয়াল বাক্যটা আপনি যদি এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক 2021 লিখে সার্চ দেন তাহলে অ্যাকচুয়াল বাক্যটা চলে আসবে। এখানে অপশনে ভুল ছিল। জি স্যার, বুঝতে পারছি যে আপনাদের লাইভ ক্লাস হয়েছিল, ওখানে আনসার বি বলেছিল আর কি। জি আচ্ছা। মেক ইনডাইরেক্ট, ইনডাইরেক্টটা দেখেন, দ্য বয় টোল্ড দ্য শপকিপার ক্যান ইউ গিভ মি এ ক্যান্ডি প্লিজ। এই যে প্লিজ আছে, প্লিজের জন্য কি আসবে? রিকোয়েস্ট স্যার। রিকোয়েস্ট। রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড এক জায়গায় থাকে। কি নাম্বার? এটা হচ্ছে ন্যারেশনের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, যে ন্যারেশনের মধ্যে রিপোর্টিং ভার্বের মধ্যে অনেক জোর দেওয়া হয়। দা বয় রিকোয়েস্টেড দ্য শপকিপার, এই যে যেহেতু WH না, এই জন্য ইফ আসছে, হি আসছে, ক্যানের জায়গায় কুড আসছে, ইফ হি কুড গিভ হিম এ ক্যান্ডি। অ্যান্সার হচ্ছে কি সি। নাম্বার? বাকিগুলো আমাদের দেখার দরকার নেই, আমাদের রিপোর্টিং ভার্ব মনে রাখতে হবে। ন্যারেশনের মধ্যে রিপোর্টিং ভার্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিপোর্টিং ভার্ব গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখবেন অনেক প্রশ্ন কেবল রিপোর্টিং ভার্বটাই জানতে চায়, বাকিগুলো জানতেও চায় না। স্যার এখানে ইউ যেটা, ক্যান ইউ, এটা কি আপনার ইয়াকে ইয়া করছে, দ্য শপকিপারকে ইন্ডিকেট হ্যাঁ করছে? বাবু। কোনটা? না না, ক্যান আমি ক্লাসে আছি। ইউ যেটা স্যার, জি জি, এটা কি দ্য শপকিপার না দ্য বয়? এই যে শপকিপারকে, ইউ কাকে? ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের দ্বিতীয় যে আসে তাকে শপকিপার। এখানে হি দিয়ে বোঝানো হয়েছে, হিকে দিয়ে শপকিপার বোঝানো হয়েছে। যেহেতু শপকিপার একবার এসেছে, আবার তো শপকিপার দিবে না, এই জন্য হি দিয়ে শপকিপারকে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছেন? জি স্যার। আর লাস্টেও হিম শপকিপারকে কেমন? হ্যাঁ, কুড গিভ হিম না, এই হিম আবার শপকিপারকে কেন? এই হিমটা হচ্ছে দা বয়কে বোঝানো দা হয়েছে। বয়। দা বয়কে, এই যে মি আছে না, মি কোন আচ্ছা স্যার, পারসন? আচ্ছা মি পাস পারসন, মি ফার্স্ট প্রথমটাকে পারসন। ইয়ে করে। জি স্যার। চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য স্পিচ, হি সেড টু মি হুইচ জব ডু ইউ ওয়ান্ট। হি সেড টু মি, এটা যেহেতু একটা প্রশ্ন, তাহলে হি সেড টু এর জায়গায় কি হবে? আস্কড। হি আস্কড মি হুইচ জব ডু ইউ ওয়ান্ট, হুইচ জব আই ওয়ান্টেড। যেহেতু আমাদের অ্যাসার্টিভে করতে হবে, ইন্টারোগেটিভ রাখা যাবে না। হুইচ জব, WH দিয়ে শুরু হলে কনজাংশন হিসেবে WH ওয়ার্ডটাই রেখে দেবো। হুইচ জব, ইউ থাকলে কি হবে? ইউ হচ্ছে ইউ অনুযায়ী হবে, সেকেন্ড পারসন অনুযায়ী পরিবর্তন হবে। সেকেন্ড পারসন মি আছে, তাহলে মিটা সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, আর ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টেড, তাহলে এটা অ্যান্সার হচ্ছে ডি। বাকিগুলো কেন হবে না? ওয়াজ ওয়ান্টেড, আবার কি ওয়াজ এর পর কোনো সময় ওয়ান্টেড হয় না, এটা বাদ। হি টোল্ড মি, টোল্ড আছে, এটা আস্কড হবে, রিপোর্টিং ভার্বে ভুল। হি আস্কড মি হুইচ জব আই হ্যাড ওয়ান্টেড, কোনো সময় হয় না, বাট পাস্ট পারফেক্ট করা হয়েছে। এটা তো পাস্ট নাই যে পাস্ট পারফেক্ট করা হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে এটাকে পাস্ট টেন্স করা হবে, ওয়ান্টেড। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। জি স্যার। জি স্যার। 6 নাম্বার, আর ইউ অ্যালোন মাই সান, আস্কড এ ভয়েস ক্লোজ বিহাইন্ড মি। আচ্ছা, এরকম যদি থাকে মাই সান,
তখন এরকম থাকলে মনে রাখবেন এগুলোকে ন্যারেশন করতে হলে বলতে হয় অ্যাড্রেসিং মি অ্যাজ হিজ সান। অ্যাড্রেসিং মি অ্যাজ হিজ সান, সম্বোধন থাকলে অ্যাড্রেসিং মি অ্যাজ হিজ সান আসে। মূলত এটা দেখার জন্য পরীক্ষা আসছিল। তাহলে কেবলমাত্র অ্যাড্রেসিং মি অ্যাজ হিজ সান এটা আছে ডিতে। সম্বোধন করা বাক্যের জন্য অ্যাড্রেসিং মি অ্যাজ হিজ সান, এটা একটা ন্যারেশনের নিয়ম। অ্যান্সার তাহলে ডি হবে। 7 নম্বর, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিপোর্টিং ভার্ব। শি সেড দ্যাট আই শুড টেক এ হলিডে। আচ্ছা, এটা একটা দেখেন রিপোর্টিং ভার্বই জানতে চাইছে। বাংলাদেশ ব্যাংকে আসে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা কিন্তু ন্যারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। তা শি সেড দ্যাট আই শুড টেক এ হলিডে, তাহলে এটা আপনার বুঝতে হবে এটা কি একটা অনুরোধ, নাকি এটা একটা উপদেশ, নাকি এটা একটা পরামর্শ, নাকি এটা জাস্ট একটা বলার বলা। কি হবে বলেন দেখি, কি মনে হয়? এটা রিকোয়েস্ট। রিকোয়েস্ট হবে স্যার, রিকোয়েস্ট। কেন রিকোয়েস্ট হবে? হয় আমার পরামর্শ। একটা অ্যাডভাইস। আমার একটা ইয়েতে অ্যাডভাইস যাওয়া হবে। উচিত, আমার একটা হলিডেতে যাওয়া উচিত, তাহলে এটা উচিত অর্থে এটা তো আমরা বুঝতেই পারছি অ্যাডভাইসড হবে। রিকোয়েস্ট এটা তো আসলে কোনো অনুনয় বিনয় করে বলা হচ্ছে না, বা আপনার কাছে প্রার্থনা করা হচ্ছে না, তাহলে রিকোয়েস্টেড তো হবেই না। এটা সবচেয়ে ভালো উত্তর কোনটা হবে বলেন? অ্যাডভাইস। এটা একটা উপদেশ হিসেবে বলা হয়েছে বা পরামর্শ হিসেবে বলা হয়েছে। 8 নাম্বার, দে সেড উই ক্যানট লিভ উইদাউট এয়ার। উই ক্যানট লিভ উইদাউট এয়ার, এটা কি চিরন্তন সত্য না? জি চিরন্তন সত্য, স্যার ডাইরেক্ট নারেশনে কোনো পরিবর্তন করতে হয় না। তাহলে আমাদের বলতে হবে দে সেড দ্যাট উই ক্যানট লিভ উইদাউট এয়ার। এটা অনেকে সি উত্তর দেয়, তবে সি এর চেয়ে ভালো উত্তর হচ্ছে বি। দে সেড দ্যাট আমাদের চিরন্তন সত্যগুলাকে কোনো পরিবর্তন না করে রাখাটাই উচিত। তবে সিটাও একটা ক্লোজ কল আর কি, সিটাও হতে পারে, তবে সি এর চেয়ে বিটা ভালো অপশন। চিরন্তন সত্য পরিবর্তন করার প্রয়োজন নেই। 9 নাম্বার, দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। এই যে আমাদের লেট চলে আসছে, হি সেড লেট আস গো ফর এ ওয়াক। লেট আস বা লেটস থাকলে আমাদের কি দিতে হবে? প্রপোজ থাকতে হবে। এরপর দ্যাট, এরপর একটা উড আসবে, উড অথবা শুডের যে কোনো একটা আসবে, উড অথবা শুডের যে কোনো একটা আসবে। আর লেট আস না থেকে যদি খালি লেট থাকে তখন মাইট আসবে। আর লেট বা লেট আস বা লেটস থাকলে তখন উড অথবা শুড আসবে, এটা মনে রাখবেন। উড অথবা শুড আসবে, স্যার উড শুড এটা কি যে কোনো একটা দিলেই হবে নাকি ইয়া করে দিতে হবে? যে কোনো একটা। এটা আপনি দিবেন না, আপনার অপশনের উপর দেখতে হবে। যেমন এখানে শুড আছে, শুড এবং যদি উড দুইটাই থাকে তখন দেখতে হবে রিপোর্টিং ভার্বে কি আছে। রিপোর্টিং ভার্বে যেহেতু প্রপোজড আছে সেহেতু অ্যান্সার হবে সি। বুঝতে পেরেছেন? স্যার জি স্যার। বলেন স্যার এখানে দে হলো কেন? কোন জায়গায়? এই যে স্যার হি প্রপোজড দ্যাট দে উড গো ফর আ ওয়াক, এখানে দে হলো কেন? মানে হি, এই যে আস আছে এর জন্য দেওয়া হয়েছে। রোল নাম্বার ইজি, প্লুরাল দেখে দেওয়া হয়েছে। 10 নাম্বার, 10 নাম্বারটা দেখেন, এটা একটু বড় সেন্টেন্স তবে খুবই ইজি। The teacher said to his students, do you suppose you know better than your teacher? The teacher said to his students. The teacher said to এর জায়গায় কি হবে বলেন দেখি? Asked স্যার আস্কড his students. Students উপর যেহেতু WH ওয়ার্ড নাই, তাহলে ইনভার্টেড কম উঠে কি হবে? If। ওয়েদার অথবা ইফ স্যার You, youটা কাকে বোঝাচ্ছে? His students কে বোঝাচ্ছে। His students জি যেহেতু স্যার plural, দেয়া হবে এর জন্য এটা দে হবে। দে If they suppose, suppose কি হয়ে যাবে? Supposed, they supposed, না they suppose that, এটা ইউ এর জায়গায় কি হবে? দে। নো এর জায়গায় কি হবে? নিউ। বেটার বেটার দেন দেন, তোর টিচারের জায়গায় কি হবে? ইউর দেয়ার টিচার। শেষ। এটা কই আছে এই চেঞ্জ গুলা? ইফ দে সাপোজ, স্যার দে নিউ, কই আছে সিতে বলেন আছে দেখি? 3 নাম্বার। ডি স্যার ডি ডি নাম্বার, ডি নাম্বার। দেয়ার টিচার। দেয়ার টিচার। স্যার এখানে এখানে দেন সাপোজ নেই স্যার, ডি নাম্বারে সাপোজ নেই। ও ডি নাম্বারে তো আবার সাপোজ নাই। জি সাপোজ স্যার 3 নাই, নাম্বার দেখিয়ে হবে, দাও। 3 নাম্বার হবে। টিচার আস্ক দ্য স্টুডেন্টস ওয়েদার দে সাপোজড। আচ্ছা, এখানে এই যে এটা ভুল আছে, ম্যাথে ভুল আছে, এখানে সাপোজ নাই, তাহলে অ্যান্সার হবে সি। যদি এখানে দেয়ার টিচার দিতে হবে, এখানে একটা ভুল আছে। বললাম না মাঝে মাঝে ন্যারেশনে কিছু ভুল থাকে। সঠিক এখানে যেহেতু ভার্বটাকে
পাস্ট করা হয় না, এটা আরো বড় ভুল। এখানে হয়তো একটা টাইপিং মিস্টেক, দেয়ারের জায়গায় দা চলে আসছে, বুঝতে পেরেছেন? আমার স্যার মনে হচ্ছে বইতে এখানে দেন দেওয়া আছে, কি বইতে সি নাম্বার এখানে দেন দেওয়া আছে টিচারের আগে, সি টিচারের আগে দেন সবার লাস্টে। বইতে কি দেওয়া আছে? উনি স্যার দেনের কথা বইতে বলতেছে, দেন দেওয়া আছে বলছে, মানে দিয়ে দের জায়গা দেন দেওয়া আছে দেন টিচারের না, আগে। দেন আছে, দেন হবে না, দেয়ার হবে। ইয়োর টিচার, এটা দেয়ার টিচার হবে। সঠিক উত্তর হচ্ছে সি। এখানে মনে হয় কোনো কারণে দেয়ারটা আসে নাই, দেন টিচার হবে না, দেয়ার টিচার হবে। ইয়োর, ইয়োরের জায়গায় হবে দেয়ার। 11 নম্বর, রামা সেইড টু অর্জুন গো অ্যাওয়ে। তো রামা সেইড টু জায়গায় আমাদের কি আসবে? অর্ডার্ড। অর্ডার্ড জি স্যার। অর্জুন গো অ্যাওয়ে। ও অর্ডার্ড অর্জুন গো অ্যাওয়ে, এটা কি সি হবে নাম্বার, উত্তর বলেন তো? সি। সি সি নাম্বার। স্যার। সি। এটা খুবই ইজি। 12 নম্বর, the indirect form of the sentence, he said let me have some milk। এই যে লেট নাই, এটা খালি লেট আস নাই, খালি লেট আছে। হুম। আচ্ছা, খালি যদি লেট থাকে তাহলে আমাদের সবসময় মনে রাখবে প্রপোজ দিতে হবে বা উইশ দিতে হবে। উইশড অথবা প্রেড এর মধ্যে আমাদের সবসময় উইশটা বেছে নিতে হবে। এখন কিন্তু কোনো বাক্যের মধ্যেই আমরা প্রেড কোনো সময় উত্তর হিসেবে নিব না। এটা সবসময় মনে রাখতে হবে যে প্রার্থনা করা। আগে আমরা যেমন ছোটবেলায় অ্যাপ্লিকেশন লিখতাম টিচারের কাছে, আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি 2 days হলিডে অ্যান্ড অবলাইজ দেয়ার, এরকম লিখতাম না? তো এখন হুম। কিন্তু আর প্রেড লেখাটা নিষিদ্ধ করা হয়েছে, যে প্রেড এখন লেখা যাবে জি না, স্যার। কারণ এটা কোনো প্রার্থনা না, এটা আপনার একটা চাওয়া মাত্র। তার মানে আপনি লেট মি হ্যাভ সাম মিল্ক, আপনি যদি কারো কাছে একটু দুধ খেতে চান, সেটা একটা চাওয়া, এটা কোনো প্রার্থনা না। প্রার্থনা কেবল ঈশ্বরের কাছে করতে হয়। এই কারণে প্রেডটা এখন আধুনিক ইংলিশে উঠে গিয়েছে। দুইটা বাক্য আছে, হি প্রেড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক, হি উইশ দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। এই দুইটা বাক্যের মধ্যে আমাদের বেছে নিতে হবে ই। আর আমি যেটা বলেছিলাম, লেট থাকলে আমাদের মোডাল ভার্ব হিসেবে মাইট আসবে। লেট থাকলে মোডাল ভার্ব হিসেবে আমরা মাইট আনবো। আর লেট আস যদি থাকে, লেট আস থাকলে মোডাল ভার্ব হিসেবে আমাদের কি আনতে হবে? উড 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 অথবা উড। বা শুড। তাহলে এটা আমাদের উত্তর হবে উইশড, হি উইশড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। 13 নম্বর, she said to her son you must respect your teacher। you must respect your teacher, এটা হচ্ছে একটা চিরন্তন সত্য, এই জন্য এগুলোর পরিবর্তন করা হয় না। she said to her son, তাহলে এটা কি হবে? he advised her son, she suggested her son, she told her son that he must respect his teacher, she told her son that she must respect his teacher। এটা তো ভুল আছে, she এর পরে আবার his আছে, এর জন্য এটা হবে না। আর সঠিক উত্তর হচ্ছে সি, she told her son that। হি, এই ইউ এর জায়গায় ইউ কোনটা অনুযায়ী পরিবর্তন হবে? আর সান, হি মাস্ট রেসপেক্ট, আবার ইউর জায়গায় কি হবে? হিজ টিচার। খালি প্রোনাউনটার পরিবর্তন, বাকি কোনো কিছুরই পরিবর্তন করতে ভয়েস হবে না। যেন কেন হলো না চিরন্তন সত্য কোনটা দেখে? কোনটা হলো না? এ কেন হলো না স্যার? নাম্বারটা এ কেন হলো না? ও ভুল, শি স্ট্রাকচার অ্যাডভাইসড ভুল। এখানে হার তো সান হি দ্যাট হ্যাড হি আছে। হি জি হ্যাড স্যার, টু জি আছে, স্যার, খেয়াল হ্যাড করেছি। আছে, জি স্যার, এই এই কারণে জন্য। হয় নাই। স্যার মাস্টের পরে বদলে হ্যাড টু বসে না? হ্যাঁ, মাস্টের পর মাস্ট হতে পারে, হ্যাড টু হতে পারে, চিরন্তন সত্য দেখে এটা আমরা আর পরিবর্তন করবো না, বুঝতে পেরেছেন? মাস্টের পর মাস্ট টু অথবা মাস্ট অথবা হ্যাড টু দুইটাই হতে পারে। দেখেন এখানে কই আছে, আহ মাস্টারটা লাস্টের কই আছে? আগে স্যার, লাস্টের আগে, হ্যাভ টু এর আগে মাস্ট। এই যে দেখেন, মাস্ট, মাস্ট থাকলে মাস্টও হতে পারে, হ্যাড টু হতে পারে। তবে এটা চিরন্তন সত্য হলে আমরা আর পরিবর্তন করবো না। চিরন্তন সত্য ব্যতীত হলে তাহলে আমরা হ্যাড টু দিয়ে পরিবর্তন করতে পারি, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে হ্যাড টু দ্বারা অতীত বুঝায়, বুঝতে পেরেছেন? মাস্ট এবং হ্যাড টুর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। হ্যাড টু বলতে অতীত বুঝায়। যেমন আমি যদি বলি আই মাস্ট গো দেয়ার, আর একটা বললাম আই হ্যাড টু গো দেয়ার। বলেন তো কোনটা বর্তমান, কোনটা অতীত? আই মাস্ট গো দেয়ার বর্তমান।
আই মাস্ট গো, আমার সেখানে যেতেই হবে, মানে এটা বর্তমানের কথা। আর আই হ্যাড টু গো দেয়ার, এটা মানে কি আমার সেখানে যাওয়া যেতে যেতেই হয়েছিল। হতো। মানে উচিত ছিল, বা সেখানে যাইতেই হইতো, এরকম যদি আমরা মানে অতীত বুঝাই তাহলে হ্যাড টু বলি। তাহলে এখানে মাস্টের কেন পরিবর্তন হইলো না? কারণ এটা চিরন্তন সত্য, আর এটা সবসময় করে যেতে হবে, এর জন্য মাস্টের কোনো পরিবর্তন না দিয়ে আমরা মাস্ট লিখলাম হ্যাড টু পরিবর্তে। বুঝতে পেরেছেন? জি স্যার। 14 নাম্বার, চুজ দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ হাউ ওল্ড ইজ ইয়োর মাদার হি আস্কড মি। তো হি আস্কড মি হাউ ওল্ড মাই মাদার ওয়াজ, এটা দেখে বোঝা যাচ্ছে সি হবে। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা? বাকিগুলা কি উত্তর হবে? না না স্যার। স্যার। বাকিগুলাতে একটু উত্তর হবে না, এখানে ভার্ব নাই। হাউ ওল্ড মাই মাদার, ভার্ব নাই। আর হি আস্ক মি অ্যাবাউট, অ্যাবাউট হবে না কোনো সময়। হাউ এর জায়গায় আমাদের হাউ দিয়েই করতে হবে। হি আস্ক মি, এখানেও কোনো হাউটা উঠাই গেছে। আমরা জানি যে ইন্টারোগেটিভ করার সময় আমাদের WH থাকলে WH টা বসাতে হবে। তো WH খালি সি আর ডিতে আছে, ডি এর মধ্যে আবার ভার্ব মিসিং, এর জন্য অ্যান্সার হচ্ছে সি। স্যার এখানে লাস্টে আমাদের কোশ্চেন মার্ক বসবে না, একদম লাস্টে? না না, লাস্টে কোশ্চেন মার্ক বসবে না, এগুলো অ্যাসার্টিভ করতে হয়। বলেছে না সবসময় ইনডাইরেক্ট নারেশন কিভাবে করতে হয়, অ্যাসার্টিভে করতে হয়। কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেটরি মার্ক এগুলো কিছুই বসানো যাবে না। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই দেখেন লেট আছে, লেট দেখে আমাদের চিন্তা হবে কি আসবে, এখানে মাইট আসবে। কি আসবে বলেন? মাইট। মাইট। মাইট কোথায় আছে? মাইট আছে বি তে বি আর সি তে। নাম্বার সিতে। তাহলে আমরা বি নাম্বার উত্তর হবে। নিব না সি উত্তর নিব? বি নিব। বি। বি নিব, কারণ সি তে প্রেড আছে, প্রেডটা আমরা উত্তর হিসেবে নেই না, বর্তমানে প্রেড কোনো সময় উত্তর হিসেবে নেওয়া হয় না। তাহলে উইজড আছে, মাইট আছে, অ্যান্সার হচ্ছে বি। খুবই ইজি, ন্যারেশন আসলে উত্তর করতে পারো খুবই ইজি। 16 নম্বর, চুজ দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ রহিম সেইড আই মাস্ট পোস্ট দ্য লেটার। এই যে এটা তো চিরন্তন সত্য না, এই জন্য মাস্টের জায়গায় কি দিব আমরা? হ্যাড টু। হ্যাড টু। হ্যাড টু। তা রহিম সেইড হি হ্যাড, আইটা কোনটাকে অনুসরণ করবে? রহিমকে অনুসরণ করবে। রহিমকে। তো রহিম, এটা কি হয়ে যাবে? আইটা হি হয়ে যাবে। হি হ্যাড টু পোস্ট দ্য লেটার, তাহলে কই আছে এটা? ডি ডিতে। নাম্বার। দিতে। খুবই ইজি, রহিম সেইড দ্যাট হি হ্যাড টু পোস্ট এ লেটার। স্যার এটা বি হতো না? বিতে কি আছে? রহিম সেড দ্যাট হি মাস্ট পোস্ট দ্য লেটার। কেন মাস্ট হবে? আমি বললাম না যে চিরন্তন সত্য ব্যতীত মাস্টটা কি হয়ে যাবে? হ্যাড টু। বুঝতে পেরেছেন? চিরন্তন সত্য ব্যতীত মাস্টটাকে পরিবর্তন করে আমাদের কি দিতে হবে? হ্যাড টু। মানে প্রেজেন্ট থাকলে আমরা পাস্ট করি না, একটু আগে যে আমরা হ্যাঁ। বুঝালাম, প্রেজেন্ট থাকলে আমরা কি করি? পাস্ট করি। যেহেতু চিরন্তন সত্য এর জন্য প্রেজেন্টটা আমরা মাস্টই রেখেছিলাম। এছাড়া অন্য সকল ক্ষেত্রে মাস্ট থাকলে এটাকে আমরা কি করব? হ্যাড টু তে পরিবর্তন করব। রহিম সেড দ্যাট চিরন্তন হ্যাড টু। সত্য হলে কপি পেস্ট জাস্ট। জি, কপি পেস্ট, মানে চিরন্তন সত্য হলে খালি প্রোনাউন গুলা যদি থাকে প্রোনাউন গুলার পরিবর্তন হবে, এছাড়া কোনো পরিবর্তন হবে না। 17 নাম্বার, চুজ দ্য ইনডাইরেক্ট হাউ ওল্ড ইজ ইয়োর মাদার হি আস্কড। এর আগে করলাম হি আস্কড হাউ ওল্ড মাই মাদার ওয়াজ, এটা সি। দ্য ম্যানেজার সেইড ওয়েল হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এটা একটা কোয়েশ্চেন সেন্টেন্স, তাহলে এটা কি হবে বলেন দেখি? দ্য ম্যানেজার আস্কড। আস্কড, কি হবে? কোনটা উত্তর হবে বলেন? এটা তো এ। ওয়ান্ডার্ড আছে, ওয়ান্ডার্ড কি হবে? ওয়ান্ডার্ড তো হবে না। না The স্যার, manager এ হবে। wanted to know what he could do for him. সি। আর ডি নাম্বারে কি আছে? The manager said that I couldn't do anything for him. এটা তো বাক্যের অর্থই পরিবর্তন করা যায়। তার মানে আমাদের এ আর বি আছে। এর মধ্যে সমস্যা কি? এর মধ্যে ক্যানটাকে কোড করা হয় নাই। এই ক্যানের পরিবর্তে কি করতে হবে? কোড কোড করতে করতে হবে। হবে। কোড কোথায় আছে? কোড আছে সি তে। তাহলে আমাদের উত্তর হিসেবে আমরা বেছে নেব সি। The manager wanted to know what he could do for him. বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ন্যারেশন বললাম না, এই যে যেমন দ্য ম্যানেজার ওয়ান্টেড টু নো, এটা কিন্তু আমরা যদি ন্যারেশন আমাদেরকে হাতে লিখে করতে বলতো তাহলে আমরা লিখতাম দ্য ম্যানেজার আস্কড। ওয়ান্টেড টু নো বলতাম নাকি আস্কড বলতাম? আস্কড বলতাম। কিন্তু এটা তো আপনাদের অপশন, যেটা বেস্ট অপশন ওইটাই আপনাদের বেছে নিতে হবে। আচ্ছা, হি সেইড ক্যান ইউ সিং এন্ড আই সেইড নো, এটা কি হবে বলেন দেখি? প্রথমটা দেখেন, এটা আছে হি আস্কড মি দ্যাট। ইন্টারোগেটিভ করতে গেলে কি আমরা দ্যাট আনি কনজাংশন হিসেবে? না।
ইফ if এটা বাদ। তাহলে ইফ কোথায় বি কোথায় হবে। আছে? বি আর সি বি তে আর আছে। ডি হি আস্কড মি, হি আস্কড মি, ইফ। এই যে ইফ কনজাংশনের ব্যবহারটা সঠিক আছে। আই কুড সিং, ক্যান ইউ সিং, ক্যান এর জায়গায় কি হবে? কুড হবে। কুড আর যেহেতু আমাকে জিজ্ঞেস করছে প্রোনাউনটা আই, তাহলে আই কুড, কুড সিং এ পর্যন্ত ঠিক আছে। এন্ড আই সেইড নো, এখানে আবার এন্ড আই সেইড দ্যাট আই কুডেন্ট, এটা কি বলা আছে? ক্যান্ট বলা আছে? ক্যান্ট বলা না থাকলে স্যার, হচ্ছে না কুডেন্ট না হবে। ক্যান্ট তো বলা নাই, আই তাহলে সেড নো, কেবল বলেছে নো, তাহলে নো তো নোই হবে, নো এর তো আর কোনো চেঞ্জ হবে না। এন্ড আই সেইড ডি নো। হবে। বুঝতে পারছেন কিনা বলেন দেখি? জি জি স্যার স্যার। খুবই ইজি, অ্যান্সার হচ্ছে ডি। ন্যারেশনে কিন্তু অপশন দেখে বের করতে পারা খুবই ইজি, যে একটা কেন হবে না আরেকটা কেন হবে। মাঝে মাঝে কিছু কনফিউশন থাকে যে দুইটাই সঠিক, দুইটা সঠিকের ক্ষেত্রে আপনার বেছে নিতে হবে যে আসলে কোনটা কারেক্ট সেন্স মেক করে। 20 নাম্বার, হি সেইড উইল ইউ লিসেন টু সাচ এ ম্যান। তাহলে হি সেইড এর জায়গায় হি আস্কড হবে, সব জায়গায় আস্কড দিয়েছে। হি আস্কড, এরপরে কি দিয়েছে? দেম 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 দেম, তার মানে দেমে কোনো সমস্যা নেই, এখানে আমাদের ইউ দ্বারা অনেককে বোঝানো হচ্ছে। বুঝতে পেরেছেন? কেমনে বুঝতে পেরেছি? কারণ সবগুলোর মধ্যে দেম দিয়েছে, তার মানে এটা আমাদের হাতে না। হি আস্কড দেম, মানে ইউ দ্বারা এখানে প্লুরাল বোঝানো হচ্ছে, অনেককে বোঝানো হচ্ছে। হি আস্কড দেম কি হবে বলেন দেখি? ওয়েদার ওয়েদার হবে স্যার, কোশ্চেন নাম্বার প্রশ্ন জিজ্ঞেস ওয়েদার হবে। কি হবে? সি নাম্বারটা হবে ওয়েদার স্যার। অ্যান্সার কোনটা হবে এটা বলেন? সি সি নাম্বার জি স্যার, কেন দিয়ে সি হবে? নাম্বারটা সি নাম্বার উইল, উইলটাকে পরিবর্তন করতে আপনার ভোট করতে হবে না। ওট করতে হবে। দিতে তো আর উইলটাকে উইলই রেখে দিয়েছে, এটা দিয়ে সমস্যা। তাহলে আমাদের সি অ্যান্সার হবে। কি হবে? সি হবে। বুঝতে পেরেছেন? জি স্যার জি স্যার। খুবই ইজি। 21 নাম্বার, মাই ফ্রেন্ড said to me, has your father returned from চট্টগ্রাম? তা মাই ফ্রেন্ড asked me, asked me আছে কোথায়? এটার বি মধ্যে আছে। আবার inquired meও হয়, কোনো সমস্যা নাই। has your father, তার মানে আমাদের একটা কনজাংশন আনতে হবে। কনজাংশন এখানেও ইফ এন আছে, এখানেও ইফ এন আছে। has your father, সেকেন্ড পার্সন থাকলে কি হয়, কোনটা অনুযায়ী পরিবর্তন হয়? অবজেক্ট 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 অনুযায়ী। তাহলে হিজ ফাদার হবে না মাই ফাদার হবে? মাই মাই ফাদার। মাই ফাদার has returned from চিটাগাং। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি। 22 নাম্বার, হি said what a beautiful scene। তাহলে এটা কি হবে? হি exclaimed উইথ জয় what না, a beautiful scene it was, he With- wondered that it was a beautiful scene। কি হবে বলেন দেখি? এ নাম্বার না, এত হবে না। সি ডি ডি হবে। ধরুন ডি হি, ডি আমি যদি এটা what a- করতাম, আমি যদি এটা করতাম তাহলে আমি কিভাবে করতাম? হি exclaimed with wonder। সি নাম্বার আমাকে যদি করতে বলা answer। হতো আমরা এভাবে করতাম, কি হি হবে না? exclaimed with wonder what a beautiful scene। তাহলে আমাদের কি আনতে হবে? অ্যাসার্টিভ করতে হলে আগে সাবজেক্ট আনতে হবে এবং কনজাংশন আনতে হবে। দ্যাট That. ইন্টারগেটিভ উঠায় আমরা কি ইনভার্টেড কমা উঠায় আমরা দ্যাট আনলাম, দ্যাট। এরপরে এ বিউটিফুল সিন, হোয়াট এ বিউটিফুল সিন ইট ওয়াজ। এখানে আসলে বাক্যটাই পুরোপুরি নেই, এখানে আমাদের সাবজেক্টটা লাগবে। দ্যাট এ বিউটিফুল সিন, সাবজেক্টটা কোনটা? সাবজেক্ট হচ্ছে ইট। করতে হবে স্যার। এখানে পুরো পুরো বাক্যটা আমার কাছে মনে হয় আসে নাই। দ্যাট হোয়াট এ বিউটিফুল সিন ইট ওয়াজ, এরকমই তো থাকে। হাউ এ বিউটিফুল বার্ড ইট স্যার ইজ, ওইটাকে এরকম থাকে না উজ্জ্বল বাক্যটা? এই পুরো ওটা বাক্যটাই উজ্জ্বল আসে হোয়াট এ বিউটিফুল সিন, এরপরে আমাদের তো ভার্ব লাগবে, এখানে তো ভার্ব নাই। বুঝতে পারছেন এখানে কিসের কমতি আছে? ভার্বের কমতি আছে, বাক্যের মধ্যে ভার্ব নাই। হোয়াট এ বিউটিফুল সিন ইট ওয়াজ, তাহলে আমরা বলতে পারি হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ ইট এ ইজ হবে স্যার। ভেরি, ইট ওয়াজ আছে, ইট হ্যাড বিন দিয়ে করতে, হ্যাড বিন এ ভেরি বিউটিফুল সিন। ওয়াজ থাকলে আর ইজ থাকলে ওয়াজ হবে, ইজ থাকলে ওয়াজ হবে। আচ্ছা এখানে পুরো বাক্যটা আসে হোয়াট এ বিউটিফুল সিন, এরপরে ইট ওয়াজ অথবা ইট ইজ কিছু একটা লাগবে। বুঝতে পেরেছেন? আপনারা কেউ একটু দেখতে পারবেন নেটে সার্চ করে আসলে বাক্যটা কি ছিল? একটু নেটে সার্চ করতে পারবেন কেউ? স্যার কারো এটা কি তো অপশন আছে? ওয়াজই হওয়ার কথা, মানে
সবগুলো অপশনই তো ওয়াজ দেওয়া স্যার আছে। যেহেতু নিচে ওয়াজ আছে সেহেতু প্রশ্নে ইট ইজ হবে না? হ্যাঁ, কোয়েশ্চেনে তো ইট ইজ ইজের থাকলে তো পরিবর্তে অ্যান্সার ওয়াজ হবে। জি স্যার। কেউ কি দেখতে পারবেন নেটে কি আসছে বা বাক্যটা কি দেওয়া ছিল? এখানে তো এখানে তো ভার্ব স্যার নাই। প্রথম অংশ সবগুলোরই স্যার পাস্ট টেন্স। হি সেড, হি ওন্ডার্ড, এক্সক্লেইমড, তাহলে এটা তো ইট ওয়াজই হওয়ার কথা। তাহলে ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল মিনা সিন, অ্যান্সার তো আমার কাছে মনে হচ্ছে ডি হবে। ডি দেখেন ডি তো নিয়ম ই তো অনুযায়ী লাগে, হওয়ার কথা। কিন্তু উইথ ডি হবে। ওয়ান্ডারটা মিসিং। ইট, ইটার পর আমাদের একটা ভার্ব লাগবে ওয়াজ, এরপরে ভেরিটা আসছে হোয়াটের জন্য। স্যার ভেরি প্রশ্নটা এইটুকুই দেওয়া আছে, সার্চ প্রশ্ন দিয়েছি আমি। হোয়াট এ হি বিউটিফুল সেড সিন। হোয়াট এ বিউটিফুল জি স্যার, সিন, কোশ্চেনটা এটাই এইটুকুই দেওয়া, দেওয়া। এটুকুই দেওয়া আচ্ছা স্যার প্রশ্ন দেখেন, কোশ্চেনটা। এটাই দেওয়া, কোয়েশ্চেন তাহলে পুরো অপশনে কোয়েশ্চেনটা আসেনি কিন্তু আনসারটা দেওয়া, আনসারটা ডি নাম্বার বলতেছে তারা আর কি। অ্যান্সার তো ডি হবে, অ্যান্সারটা ডি হবে, কিন্তু কোয়েশ্চেনটা ভুল আসছে, বুঝতে বুঝতে পারছেন না? কোয়েশ্চেনে ইট আর ইজ এটা মিসিং গিয়েছে, মানে সাবজেক্ট আর ভার্ব মিসিং। একটা বাক্যে একটা ক্লজে তো সাবজেক্ট আর ভার্ব মিসিং থাকতে পারে না। তো হোয়াট এ বিউটিফুল সান, হোয়াট এ বিউটিফুল সিন ইট ইজ, তাহলে এটাকে যখন আমরা করব তাহলে ইটটা আমাদের সাবজেক্ট আনতে হবে, কনজাংশন পর দ্যাট, ইট ইজ এর জায়গায় হবে ওয়াজ, এরপরে এ ভেরিটা কেন আসছে, ভেরিটা আসছে হোয়াটের কোনো কারণে, হোয়াট এ বিউটিফুল সিন এ ভেরি বিউটিফুল সিন। একটু আগে আমি একটা করিয়েছিলাম, মনে আছে আপনাদেরকে? জি স্যার। যে হোয়াট এ ওয়ান্ডারফুল বার্ড ইট ইজ, তখন এটাকে আমরা কিভাবে করেছি? দ্যাট ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল বার্ড, এরকম ভাবে করতে হয় আর কি। স্যার এই, বলেন। স্যার 21 নাম্বার একটু যাবেন স্যার, একটু একটা জিনিস। স্যার এখানে বি নাম্বার যে আনসার, এখানে স্যার আছে ইফ মাই ফাদার হ্যাজ রিটার্ন, এখানে স্যার হ্যাড হবে না? হ্যাঁ, হ্যাড রিটার্ন হবে, হ্যাড রিটার্ন হবে, হ্যাড রিটার্ন হবে, জি স্যার, হ্যাড থ্যাংক রিটার্ন হবে। এত ভুল আসলে। 23 নাম্বার, which of the following sentence is correct? আচ্ছা, এটা হচ্ছে আরেকটা নতুন টপিক। ড্যাংলিং মডিফায়ার কি আপনাদেরকে দেখানো হয়েছিল আগে? ড্যাংলিং মডিফায়ারটা কি পড়ানো হয়েছিল আগে? না স্যার। জি স্যার, একটু দেখাইছিলেন। ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার মানে কি? ঝুলন্ত মডিফায়ার। ড্যাংলিং শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত। ঝুলন্ত মডিফায়ার কাকে বলে? যাকে মডিফাই করছে তার আশেপাশেও যদি না থাকে তাকে ড্যাংলিং মডিফায়ার বলে। মডিফায়ারের নিয়মটাই হচ্ছে যে যে ব্যক্তি বা যে বস্তুটাকে মডিফাই করছে জিনিসটা, সেই জিনিসটা সেই ব্যক্তি বা বস্তুর আগে বা পরে থাকবে, এটা হচ্ছে নিয়ম। যেমন আমি যদি বলি জাম্পিং আউট অফ দ্য বোট, জাম্পিং আউট অফ দ্য বোট, the shark bit the man. স্যার এই এক্সাম্পল দিছিলেন একবার। আপনাদের মনে হয় করিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে জি করিয়েছিলাম। স্যার, এটা পড়াইছেন। আরেকবার দেখে দিই, স্যার জাম্পিং অন্য আউট একটা অফ দ্য বোট, টপিকে আসছিল, পরে একটু পড়াইছিলেন পিন পয়েন্ট এরর। মডিফায়ার জাম্পিং আউট অফ দ্য বোট, এটা হচ্ছে মডিফায়ার। এখন জাম্পিং আউট অফ দ্য বোট মানে নৌকা থেকে লাফ দিয়ে। এখন একটা ধারণা দিয়েছে, কে নৌকা থেকে লাফ দিয়েছে বলেন দেখি, শার্ক নাকি ম্যান? শার্পিং স্যার, শার্প হবে স্যার। শার্ক। শার্ক কি বোট থেকে লাফ দেয়? না স্যার, ম্যান ম্যান লাভ দিতে। তাহলে ম্যান কি? ম্যান লাফ দেয়। তাহলে এই যে মডিফায়ারটা একটা ধারণা দিয়েছে যে নৌকা থেকে লাফ দেয়, কে লাফ দিয়েছিল? ম্যান লাফ দিয়েছিল। তাহলে এই মডিফায়ারের ঠিক পরবর্তীতে যাকে মডিফাই করছে তাকে বসাতে হবে। তাহলে এটা সঠিকভাবে কি লিখতে পারি? যেমন জাম্পিং আউট অফ দ্য বোট, দ্য ম্যান, দ্য ম্যান আমার আগে লিখতে হবে, দ্য ম্যান ওয়াজ বিটেন বাই দ্য শার্ক, ওয়াজ বিটেন বাই দ্য শার্ক। প্যাসিভ ভয়েস। প্যাসিভ ফর্ম হবে না? ম্যাক্সিমাম সময় প্যাসিভ ফর্মই হয়, তবে ওইটা আমাদের ইস্যু না। আমাদের ইস্যু হচ্ছে যাকে মডিফাই করছে এই মডিফায়ারটা ঠিক তার আগে বসবে, মানে কাছাকাছি থাকবে মডিফায়ারটা। একদম কাছে থাকবে, মানে এর মাঝখানে আর কোনো শব্দ যুক্ত হতে পারবে না। মানে মডিফায়ারের পর যাকে মডিফাই করছে তাকে বসাতে হবে। বুঝতে পারছেন কিনা বলেন দেখি? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। এটা কি আপনাদেরকে দেখিয়েছিলাম ড্যাংলিং মডিফায়ার আগে? তাহলে আর বিস্তারিত এখন দেখালাম না।
স্যার বিস্তারিত আলোচনা করবেন বলেছিলেন পরে। স্যার বিস্তারিত আলোচনা করা হয়নি, একটু আচ্ছা দেখিয়েছিলেন। দেখি আরেকটা এক্সাম্পল দিই তাহলে। আহ একটু ধারণা দিয়েছিলেন স্যার। যেগুলো ইজি এক্সাম্পল ওগুলো আগে দিই। আফটার স্টিলিং দ্য ওয়াচ, আফটার স্টিলিং দ্য ওয়াচ the police caught the thief. তো খুবই ইজি, ড্যাংলিং মডিফায়ার খুবই ইজি। আফটার স্টিলিং দ্য ওয়াচ, কে ঘড়িটা চুরি করেছিল? চোর। চোর চুরি করেছিল। তাহলে আফটার স্টিলিং দ্য ওয়াচ, যে চুরি করেছিল তাকে তো বসাতে হবে। এখানে কাকে বসানো হয়েছে? দ্য পুলিশ। দা পুলিশ কি পুলিশ। করেছিল না? চোর ঘড়িটা চুরি করেছিল, চোর। তার মানে চোর। আমাদের এখানে বলতে হবে আফটার স্টিলিং দ্য ওয়াচ দ্য the thief thief was caught by the police. was caught by the police. জি স্যার। তার মানে যাকে মডিফাই করছে ঠিক তাকে বসাতে হবে মডিফায়ারের পরে। তাইলে এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে একটা ড্যাংলিং মডিফায়ার আছে। ড্যাংলিং মডিফায়ার মানে ঝুলন্ত মডিফায়ার। তার মানে এই মডিফায়ারটা যাকে মডিফাই করছে তার পাশে নেই, এর জন্য এটাকে ড্যাংলিং বলা হয়। আমি যদি বাক্যটাকে সঠিক করে লিখে দেই তখন এই বাক্যের মধ্যে আর কোনো মডিফায়ার নাই, ড্যাংলিং মডিফায়ারটা দূর হয়ে গেছে। বুঝতে পেরেছেন? মাঝে মাঝে প্রশ্ন আসে নিচের কোন বাক্যে ড্যাংলিং মডিফায়ার আছে। যদি কোন বাক্যে ড্যাংলিং মডিফায়ার না থাকে তাহলে উত্তর হবে নো এরর। আবার কোন স্যার এগুলোকে বাক্যে থাকলে আইএনজি যুক্ত ভার্ব থাকে বেশিরভাগ হ্যাঁ ক্ষেত্রে। আইএনজি যুক্ত ভার্ব থাকে। আইএনজি যুক্ত ভার্ব থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন আমি যদি বলি ইয়াং অ্যান্ড নটি, না স্যার, যেমন জাম্পিং এবং স্টিলিং দেখালেন দুইটাই। না আমি একটা বাক্য দেখেছি, ধরেন ইয়াং অ্যান্ড নটি ইট ওয়াজ ভেরি ফাস্ট। ইয়াং অ্যান্ড নটি, ইয়াং অ্যান্ড নটি কে এটা বলা আছে? না। জি না স্যার। ইট কি ইয়াং এন্ড নটি হয়? ইট তো একটা জড়বস্তুর প্রোনাউন, না। ইয়াং এন্ড নটি তো নিশ্চয়ই একটা পার্সন হবে। তার মানে এটা একটা ভুল, এটা একটা ড্যাংলিং মডিফায়ার। এখানে তো ভার্ব প্লাস আইএনজি নেই, সবসময় যে ভার্ব প্লাস আইএনজি থাকবে ব্যাপারটা এরকম না। মানে যাকে মডিফাই করছে পরে তাকে আসতে হবে। যেমন রেজড ইন কক্সবাজার, it was very hard for her to live in Dhaka. Raised in Cox's Bazar, it was very hard for her to live in Dhaka. এ বাক্যের মধ্যে কি সমস্যা বলেন দেখি? এই যে স্যার ইট ওয়াজ, এইট হয়েছে এই যে স্যার, এখানে। এটা ব্যক্তিবাচক। raised in Cox's Bazar, raised in Cox's Bazar, কে কক্সবাজারে বড় হয়েছিল? কাকে কক্সবাজারে বড় করা হয়েছিল? একটা মানুষ ইট স্যার। কি কক্সবাজারে বড় হয়? ইট তো একটা জড়বস্তু। বড় হয়েছিল কে? একটা মেয়ে। একটা She, ব্যক্তি। একটা মেয়ে। তাহলে আমরা এটা কিভাবে ঠিক করতে হবে? raised in কক্সবাজার, she found it very hard to live in ঢাকা। তাইলেই সঠিক হয়ে যায়, কোনো সমস্যা নাই। raised in কক্সবাজার, কে বড় হয়েছিল? সে বড় হয়েছিল। raised in কক্সবাজার মানে তার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যে সে কই বড় হয়েছে, কক্সবাজারে বড় হয়েছে। বুঝতে পেরেছেন কিনা দেখেন তো? জি জি স্যার। স্যার। স্যার এখানে কি বলেন ফাউন্ড কি আছে? ফাউন্ড এটা কি আনতে হবে স্যার? কি? ফাউন্ড ফাউন্ড একটা দিয়েছেন স্যার। হ্যাঁ ফাউন্ড দিয়েছি, কি হয়েছে? না এটা কি আবার এক্সট্রা করে আনতে হবে স্যার? না এটা হচ্ছে আপনি যে কোনো ভাবে আপনি রিরাইট করতে পারেন। আপনার ড্যাংলিং মডিফায়ারটা না থাকলেই হয়, আপনার অপশনে যেভাবেই থাকুক আপনি রিরাইট করে দিলেই হয়েছে। মানে বাক্যের অর্থ বজায় রেখে আপনি রিরাইট করতে পারেন যে কোনো ভাবে। সে ফাউন্ড ইট ভেরি হার্ড টু লিভ ইন ঢাকা। বুঝতে পেরেছেন? রিরাইট তো আর আপনাকে করতে বলবে না, আপনাকে তো জাস্ট অপশনটা সঠিক বেছে নিতে হবে। এটাই হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, মানে যাকে মডিফাই করছে তাকে ঠিক তারপরে মডিফায়ারের পরে বসাই দিতে হবে, এটাই।
তাহলে আমরা একটু কয়েকটা সলভ করে দেখি কি অবস্থা। দেখেন প্রথমটা 23 নম্বর, ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড। কি হবে বলেন দেখি উত্তর? সি নাম্বার। I thought the task easy. দ্য টাস্ক তো ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স হতে পারে না, ইট হতে পারে না, ইট হতে পারে না, তার মানে আমাদের অ্যান্সার সি, আই থট দ্য টাস্ক ইজি। 24 নম্বর, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। নোয়িং লিটল অ্যালজেব্রা। সি হালকা নাম্বার। বীজগণিত জেনে, সি তো আর আই হালকা থট বীজগণিত জানতে পারে না, সমস্যাও বীজগণিত জানতে পারে না। নোয়িং লিটল অ্যালজেব্রা, সলভিং ও বীজগণিত জানতে পারে না, তাহলে বীজগণিত জানতে পারে কি? আমি। I মানে found. আমার সম্পর্কে বলা হচ্ছে, ধারণা দেওয়া হচ্ছে। On entering the stadium, cheers greeted them. On entering the stadium, কারা স্টেডিয়ামে ঢুকেছিল? তাদেরকে ডে। লাগবে। কারা স্টেডিয়ামে দে ঢুকেছিল? ডি নাম্বার। They were greeted by cheers. বাকি কোনোটাই নেই, সাবজেক্ট নেই। Choose the correct answer. Choosing the street, a car almost crossing the street, a car almost struck us. বলেন তো, কার কি স্ট্রিট ক্রস করতে পারে? মানুষ পারে, তাই না? এই ধরেন একটা রাস্তা ক্রস করা মানে রাস্তার এ পার থেকে ওই পারে যাওয়া। কার কি রাস্তার এ পার থেকে ওই পারে যায় না? কার রাস্তার মধ্যে চলাচল করে? চলাচল করে মানুষ কার cross তো করে। আর স্ট্রিট ক্রস করতে পারে না, তাহলে এটা বাদ। As we cross the street, a car almost struck us. এটার মধ্যে কোনো সমস্যা নেই। A car almost struck us crossing the street, একই জিনিস বলা হয়েছে, এটাও হবে না। Having crossed the street, a car, এখানেও বলা হচ্ছে যে কার স্ট্রিট ক্রস করেছে, আসলে কার তো স্ট্রিট ক্রস হয় না। As we cross the street, আমরা যখন রাস্তা ক্রস করলাম, a car almost struck us, এখানে কোনো মডিফায়ারের ঝামেলা নাই, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাই সঠিক, রিরাইট করে দেওয়া আছে। বুঝতে পেরেছেন? স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। স্যার ড্যাংলিং মডিফায়ার সেকেন্ড ক্লোজ কি প্যাসিভ ফর্মে হয়? কি? ড্যাংলিং মডিফায়ার যে ক্লোজ গুলো দেখা যাচ্ছে সেগুলোর কি সেকেন্ড ক্লোজ, যেটা সেকেন্ডটা, সেটা কি প্যাসিভ ফর্ম? কোনটাই প্যাসিভ ফর্ম? এ কার অলমোস্ট স্ট্রাক আস, হুম। এটা তো অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ কেন হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এটা প্যাসিভ কেন হবে? জি স্যার, প্যাসিভ ভয়েস বুঝেন না? প্যাসিভ ভয়েস বুঝেন না? বুঝি তো। কথা বলেন না। জি 27 নাম্বার, আনলাইক মোস্ট বার্ডস, বা অধিকাংশ পাখির থেকে ভিন্ন, তার মানে হ্যাঁ একটা পাখি লাগবে। অধিকাংশ পাখির থেকে ভিন্ন কোন পাখি? কি হবে বলেন দেখি? ডি নাম্বার। Vultures do not have feathers on their heads and necks. Vultures মানে হচ্ছে শকুন, তার মানে অধিকাংশ পাখির থেকে ভিন্ন, ভিন্নটা হচ্ছে ভালচার্স, শকুন। তাদের মাথায় এবং ঘাড়ে কোনো আলাদা মানে পশম নেই। অ্যান্সার হচ্ছে ডি। আনলাইক মোস্ট মডার্ন পোয়েটস, আনলাইক মোস্ট মডার্ন পোয়েটস, তার মানে এরপর এখানে একটা কি লাগবে? একজন পোয়েট লাগবে, পোয়েটের নাম লাগবে, বা একজন কবির কথা লাগবে। পোয়েট লাগবে, পোয়েট কোথায় আছে? সি নাম্বার। 3 নাম্বার, রবার্ট ফ্রস্ট। wrote poems that were based on ordinary speech. তার মানে পোয়েট একমাত্র সিতে আছে, ডিতেও নাই। এটা অর্থ কি? এ নাম্বারে আছে। কোন নাম্বারে আছে? এ কেন হলো না স্যার? এই কেন হলো না? স্যার এ তো কবির কথা বলা নেই, কবির কবিতার কথা বলা হয়েছে, পোয়েমস। আমার পোয়েম লাগবে না, আমার কবি লাগবে। রবার্ট ফ্রস্ট জি, স্যার। পোয়েমস ওয়্যার, পোয়েমের কথা না, আমার রবার্ট ফ্রস্টের কথা লাগবে। কবি, এখানে কবিতার কথা বলা হয়েছে, এখানে কবির কথা বলা হয়েছে একমাত্র সিতে। এটা অর্থ কি পুরোটা? আনলাইক মোস্ট মডার্নিস্ট পোয়েটস মানে অধিকাংশ আধুনিক কবিদের থেকে ভিন্ন, রবার্ট ফ্রস্ট রোট পোয়েমস। রবার্ট ফ্রস্ট কবিতা লিখেছিলেন বেসড অন অর্ডিনারি স্পিচ, মানুষের ভাষায় তিনি কবিতা লিখেছেন। অনেক কবিরা দেখবেন অনেক কঠিন কঠিন ভাষায় কবিতা লিখেন, রবার্ট ফ্রস্ট তাদের অনুসরণ করেননি, বরং তিনি মানুষের ভাষায়, মানুষের ভাষা মানে অর্ডিনারি স্পিচ, সাধারণ Okay. ভাষায় তিনি কবিতা লিখেছেন, এটাই বলেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে রিডিং দ্য বুক, কে বই পড়েছে?
আমি কি নাম্বার? সি। একমাত্র সিতে আছে রিডিং দ্য বুক, কে পড়েছে? আই। বাকি কোনোটার মধ্যেই একটা আছে মাই ইন্টারেস্ট। মাই ইন্টারেস্ট তো আর বই পড়তে পারে না, টপিকও তো আর বই পড়তে পারে না, দা টপিকও তো বই পড়তে পারে না, বই পড়তে পারে খালি আমি বা কোনো একজন মানুষ। অ্যান্সার হবে সি। 30 নাম্বার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়াকিং থ্রু দ্য পার্ক, একটা পাখি কি পার্কের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করতে পারে? পারে না। ওয়াইল ওয়াকিং থ্রু দ্য পার্ক, এটাও হয় না। ডি A bird নাম্বারটা flew over our heads walking through the park. আর as we walk through the park, a bird flew over our heads. এটা সঠিক সেন্টেন্স। দেখেন তো বাকি কোনোটা মনে হয় কিনা উত্তর? জি না স্যার, ডি ঠিক আছে। অ্যান্সার হচ্ছে ডি। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। মানে স্যার এটা রিলেভেন্ট হতে হবে একটার সাথে একটা। অবশ্যই। আর কোনো প্রশ্ন আছে? স্যার হচ্ছে আপনি যেগুলো এক্সাম্পল দিলেন ওইটাতে একটু একটু যাওয়া যাবে? জাম্পিং আউট দ্য বোট যেটা ছিল। দরজা বন্ধ করার দরকার নেই। স্যার এটার আনসার দা মেন। ও আচ্ছা, পরে তো স্যার ওই যে প্যাসিভ ফর্ম হইলো না, তাহলে এটার হ্যাঁ, পরের অংশ। প্যাসিভ করেছি, এটা প্যাসিভ করেছি। আচ্ছা, মানে প্যাসিভও করা যাবে কিছু কিছু ক্ষেত্রে। আপনার মডিফায়ারটা ঠিক রাখলেই হবে। এটা আপনি অ্যাক্টিভ করেন প্যাসিভ করেন ওটা ব্যাপার না। অর্থ ঠিক করতে হবে। মডিফায়ারটা ঠিক জায়গার মতো বসাইতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। স্যার আমাদের আমাদের ভয়েস ভয়েস পড়াবেন না স্যার? ভয়েস বাকি তো ছিল বাকি আছে। স্যার। বয়সটা মানে আপনাদের হয়েছে না ক্লাস? স্যার স্যার পুরো শেষ আনসার হয়নি। বাকি আছে, মানে স্যার ওই দিন হচ্ছে অন্য ওল্ড যেই ইটা ছিল ওইটা দেখাইতেছিল ওল্ড আমাদেরটা লেকচার অনেকটাই। সিটা না অনেকগুলো মিলেনি স্যার আমাদের সাথে। আর স্যার পুরো ভয়েসটা ক্লিয়ারও না স্যার, আপনি একটু পড়ালে ভালো হতো স্যার, আজকে তো টাইম ছিল। আচ্ছা ঠিক আছে, পড়াই দিব না, সমস্যা নাই। একদিন আগে 10 এবং 11টা করাই, কারণ আজকে তো ভয়েসের শিটটা আমার কাছে নাই এখন এই মুহূর্তে। আগে 10 এবং 11টা করাই, এরপরে ভয়েসটা করাই দিব না, সমস্যা নেই। স্যার আপনার ঠিক ওই আছে যে তো, সাবজাংটিভের পিডিএফটা দেয় নাই আমাদেরকে। সাবজেক্টিভের পিডিএফ কি দেওয়া হয়নি আপনাদের? না স্যার, অন্যগুলা দিছে বাট ওইটা মিসিং, ওইটা দেয় নাই। আচ্ছা, এটা দিয়ে দিতে বলবো না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।